আব্বু, এখন তুমি কোথায় আছো বলো তো? কেন রে? অফিসে আছি, এই তো ফেরার সময় হয়ে গেছে, ফিরবো বাসায়। কি হয়েছে? কি হয়েছে মানে? মা তো বাসায় নেই। মার সঙ্গে তোমার কি হয়েছে? কিছু একটা হয়েছে? এটা আগে আমাকে বলো। এই, তুই তো জানিসই রে বাবা, যে তোর মা কথায় কথায় আমার সঙ্গে বেঁধে ওঠে। আমি একটু উচিত কথা কইলে তোর মা আমার উপরে এইভাবে অভিমান করে। এইটা আমি কি করে যে তোরে বুঝাই? সকালবেলা একটু ওই খাইতে দিয়ে বসে নানান রকম পেঁচাল পেঁচাল পারতেছিল, আমি দেখে দুইটা কথা শুনাইছি। তারপরে সে কি করছে না করছে এটা তো আমি বলতে পারছি না। কেন বাসায় নেই? না, বাসায় নেই। সে কোথাও চলে গেছে। আমিও এটা জানি না। আর শোনো আব্বু, তুমি ইদানিং দেখছি বেশি বার বাড়ছো। কারণ ওই আমাকে ওইটা একটা দিন করছো, আর এইটার উপর নির্ভর করে তুমি মায়ের সঙ্গে এরকম আচরণ শুরু করছো, তাই না? আর আমি তোমাকে দিব না তাই এমন করছো তুমি? না রে বাবা, তুই এরকম করলে আমি আবার কোথায় যাব বল? একেতে আমি তোর উপরে একটু ডিপেন্ড করি, কারণ তুই সেদিন ওটা দিলি না। আসলে আমার খুবই ভালো লাগছিল, আর কেনই যে আমাকে এটা দিলি তুই, আমি এটা বুঝলাম না। হ্যাঁ, ও তোমার বোঝা লাগবে না। সেদিন আমার দরকার হয়েছিল, আমি কাছে করলে কোনো মানুষ পাইছিলাম না, তোমারে পাইছিলাম। ওই মুহূর্তে তুমি যে আমার বাবা এটা আমার স্মরণ ছিল না, তোমারে দিয়ে যাই হোক ওটা আমি ইয়ে করছিলাম, কিন্তু তাই বলে তুমি আমার উপরে ডিপেন্ড করে মায়ের সঙ্গে এরকম করবা দিনের পর দিন, তা কি হয়? এই যে, এটা কি মানুষ ভালো বলবে তুমি বলো? শোনো, যা হবার হয়ে গেছে। তোমার মা রে 2-4 দিন যাক, বুঝিয়ে সুঝিয়ে আবার বাসায় ফেরত আনবো। তোমার মা অতিরিক্ত গেলে তোমার মামার বাড়িতেই গেছে, তাছাড়া আবার কোথায় গেছে? তাহলে তুমি কি মারে ছাড়া থাকতে পারবা তাই বলো আগে। না, তা পারবো না। তুই আছিস না, তোর উপরে ভরসা করে তো এই কথাটা বললাম রে। হুম, ওই আশাই করো। আসো আগে বাড়িতে, মুখে খাইয়ে দেবো না। মারে তাড়াই দিয়ে বড় বড় লেকচার দিচ্ছে। না রে বাবা, এইরকম করিস না। দেখ, তোর মা যে কয়েকটা দিন না আসে, এই কয়টা দিন তো তুই আর আমি এখন শান্তি মতো থাকতে পারবো নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। কারণ তুমি তো সেই আশাই আছো। আসো। তুমি বাবা, তোমারে কি আর আমি না করতে পারি? তো সেদিন মনে হয় খুব গালে স্বাদ লাগছিল না? সেই রকম করে বলিস কেন রে? গালে তো স্বাদ লাগেই। তাছাড়া দেখ না, তুই একটা যুবতী মেয়ে, আর কোথায় তোর মা? দুজনকে কি একরকম হয় বল? তাছাড়া তোর মা ইদানিং কালে আমার সঙ্গে এরকম একটু মান অভিমান করে, তো আমি এটা মেনেই নি। আর এখন তুই তো বড় হয়েছিস, তুই আছিস না, এখন আমার সমস্যা হবে কেন রে তুই থাকতি? তুই আমাকে এখন চালিয়ে নিবি, পারবি না? হ্যাঁ রে সোনা, অবশ্যই পারবো। তুমি অফিস থেকে বাড়ি ফেরো, মা যে কয়দিন না আসে সে কয়টা দিন তো আমি তোমাকে দিবই। কিন্তু শোনো বাবা, ওই মাকে ফোন করে আসা কথা বলার দরকার নেই। আপাতত এই কয়টা দিন তো তুমি সুখ পাও একটু। এটা তো আমি চাই তোমার মেয়ে হিসাবে, নাকি? এই তো আমার লক্ষ্মী মেয়ে, বুঝতে পারছো? এই শোনো, তোর মারে তাহলে তুমিও ফোন দিও। দিও না, আমিও দিব না, তাহলে পরবর্তীতে এই ধরনের আর অভিমান করবে না, বুঝতে পারছো? ওর মতো থাক। ওর যখন মনটা ভালো হবে, ওর নিজের থেকেই তখন বাসায় ফিরবে। আর এই কটা দিন তুমি আমাকে ঠিকঠাক মতো আপ্যায়ন করো। আর শোনো, তোমার কি ব্রা লাগবে, কিনে আনবো? মনে যদি চাই নিয়ে আসো। তবে তো মাপটা জানা আছে তোমার, নাকি? হ্যাঁ, মাপ তো জানা আছে। তোমার মা ওই যে এর আগে তোমারটা তোমার মারটার মাপ দিয়ে দিল না, আমি তো দুজনেরটাই নিয়ে আসলাম কিনে। ওই সেটাই মনে আছে। দেখি, অনেক কালার দেখে কিছু নিয়ে আসবো কিনে। আর শোনো, এটা কিন্তু নিয়ে এসে আমারে পরাইতে দেবা, আমি নিজে হাতে তোমারে পরায়ে একটু দেখবো। আর শোনো, সেদিন যেভাবে দিছিলে না, ওটা তো সেদিন একটু ভয় ভয় কাজ করতেছিল তোমার মধ্যে, দেখলাম একটু কেমন যেন আহ টেনশন টেনশন ভাব, এরকম কোনো কিছু না। আর এখন তো তোমার মা বাসায় নেই, দারুণ ভাবে দেবে, বুঝতে পারছো? আরে বাবা, তুমি যেভাবে চাইবে আমি তো সেভাবেই রাজি আছি। তুমি কি আর আমার সঙ্গে পারো এ বয়সে? বুঝতে পারো নি? আমি একটা যুবতী মেয়ে আর তুমি আমার বাবা, কিভাবে সম্ভব? আমি চাই কি, তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবেই নেবে। তবে একটা কথা, মা যেন কখনো এইটা বুঝতে না পারে। কারণ কি জানো, মা ইতিপূর্বে যদি এটা কখনো জেনে যায় কোনোদিন, তাহলে সে বুঝে ফেলবে যে তুমি আমার উপর ডিপেন্ড করে তার সঙ্গে এরকম বদ আচরণ করো। বুঝতে পারছো? হ্যাঁ, এটা যেন সে কখনো না বোঝে। না রে, তোর মা কখনো বুঝবে না, এটা প্রশ্নই ওঠে না। তবে শোন, আসলে কি জানিস, আমার এটা প্রতিনিয়ত দরকার হয়, প্রতিনিয়ত লাগে। তোর মার যখন মাসে ওইটা হয়, তখন আমি এই যে অফ থাকি, তখন আমার ভীষণ খারাপ লাগে রে। এখন থেকে ওই সময় গ্যাপটুকু তুই আমাকে পূরণ করবি, পারবি না? হ্যাঁ, অবশ্যই পারবো। কারণ তুমি শুধু ওই সময় কেন, তুমি যখনই সুযোগ পাবে সব সময় তুমি চাইলে আমি দিব। তবে শোনো, ওই ভবিষ্যতে বিয়ে শাদী আমাকে যখন দেবে, তোমার জামাই যেন আমার বুঝতে না ফেলে যে আমার সবকিছু এলোবাতারি হয়ে গেছে বা আগের মতো নাই,
বা একটা মেয়ে যখন অন্য পুরুষের স্পর্শে যায় তখন তার কোনো কিছু যদি পরিবর্তন হয় এরকম কোনো কিছু করো না, কিন্তু মানে কোনো কিছু যেন বসাও না হয়, বুঝতে পারছো? একটু দেখে শুনে যা হয় করো। আরে বাবা, একটু একটু তো পরিবর্তন হয়। তবে একটা ছেলে যখন তোমাকে জীবন সংসার করতে যাবে, আরে তোমার তো কিছু অভিনয় থাকবে তখন। অভিনয়ে মনে করো সে বুঝে ফেলবে যে হ্যাঁ একদম ইনটেক আছে। বুঝতে পারছো? এটা কি তোমাকে শেখায় দিতে হবে? তো তুমি কষ্ট না পাইলেও কষ্টের ভান করবা, তাই তো হয়ে গেল। তাছাড়া আমার তো এটা অনেক বড়, বুঝতে পারছো? এটা নিলে তো একটু এদিক সেদিক হতে পারে রে বাবা। এই জন্যই তো আমি তোমারটা সেদিন নিছি রে বাবা। শোনো, ওই একদিনকে মায়ের সঙ্গে তুমি যখন এটা থাকছিলে না, মা ও ও এরকম থেকে যখন এরকম শব্দ করেছিল, তখন আমি এটা বুঝে ফেলছিলাম যে নিশ্চয় তুমি খুবই পারদর্শী একটা ম্যানতে। যাই হোক বাবা, আমি কলেজ থেকে বাসায় আসছি, আমি একটু রেস্ট নে, খাওয়া দাওয়া করে টুরে ফ্রি হই, তারপরে তুমি বাসায় আসো। মাকে প্রয়োজন একটাবার ফোন দিয়ে চেষ্টা করো কথা বলার, যদি সে কথা না বলে থাকবা, তুমি শুধু দায়টা এড়াই দাও। তারপরে যে কদিন থাকে থাকুক মামার বাড়িতে, তুমি আর আমি এদিকে একদম যাতা হয়ে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ রে, তোর ওই যে শিলা নামের একটা বান্ধবী ছিল আমাদের বাড়িতে আগে ঘন ঘন আসতো, এখন তো আর সেই মেয়েটারে বাড়িতে নিয়ে আসিস না কেন? কি হয়েছে? না, বউকে আর আনা যাবে না, ও এখন অনেক বড় হয়ে গেছে, তাছাড়াও শরীর স্বাস্থ্য মোটা টাটা দেখো না। ওর বিয়ের সবেমাত্র কথাবার্তা চলতেছে। ও অবশ্যই আমাকে খুব পছন্দ করে, আমি ডাকলে আমার বাড়িতে চলে আসে। তবে ওর একটা বয়ফ্রেন্ড ছিল, ওকে অনেকদিন খেয়ে খেয়ে ছেড়ে দিয়েছে, তো ও একটু ব্যর্থ এখন, তাই ওর বাবা মা ওকে অন্য জায়গায় বিয়ের সাথে ঠিক করেছে, বিয়ে দেবে, কথাবার্তা চলতেছে, বুঝতে পারছো? কেন ওর দিকে আমার নজর গেল কেন? ওকে কি তোমার লাগবে নাকি? দরকার হলেই কি আর পাওয়া যায় রে বাবা চাইলেই? তুই যদি ম্যানেজ করে একটা দিন আনতে পারিস এই ফাঁকে, তাহলে তোকেও তো পাচ্ছিলাম, ওকেও না হয় একটা দিন দেখতাম। ওকে রাজি হবে আমার কথায়? জানো বাবা, ওর আবার একটা বদ অভ্যাস আছে। ওর দারুণ টাকার লোভ। ওকে যদি কিছু টাকা হাতে ধরে দেয় এক চান্সে রাজি হবে। করবো ওর ব্যবস্থা। হ্যাঁ। এই শোনো, তাহলে দুই একদিনের মধ্যে একটা ব্যবস্থা করে ফেলো, ওকে আমার লাগবে। আর তুমি তো আসছোই, আরে তোমার মা তোমার মামার বাড়িতে দু চার দিন থাক না, পরেই আসুক। জীবনের তো শখ আল্লাহ তাকে মেটায়নি নাকি? হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। কারণ তোমার সকালাত মেটানোর জন্য তা আমিই থাকলাম। আমি আবার পরের বাড়ি যখন চলে যাবে তখন আবার এই সমস্ত সেবা তোমার আবার কে করবে, তুমিই বলো। তাই আমি বলতেছি কি, জীবনে যা কখনো খাওনি পাওনি সেইটাই তোমাকে উপহার দিব। ঠিক আছে? আমার ওই শিলা, ওই বান্ধবীটা আর আমি দুজন মিলে একসঙ্গে তুমি দিবে পারবে? হ্যাঁ। মানে তোমার মনটা ভরিয়ে তুমি দিন যাপন করো বাবা, আমি চাইলে তুমি খুশি হও, সুখী হও। আর যেন ভবিষ্যতে মায়ের সঙ্গে এরকম আর বদ আচরণ না করো, আমি এটাই চাইছি। না রে বাবা, তোর মাকে তো আমি কখনোই এরকম কষ্ট দিতে চাইনি। তোর মা আসলে তার মনের মধ্যেও কষ্ট আছে, জীবনে তার কোনোদিন সন্তানাদি হলো না। এই যে দেখ না, তোকে ছোট্টবেলায় নিয়ে এসে লালন পালন করে এত বড় করছি। আর এই জন্যই তো তুই এই সাহসটা পালি, মনে করছিলি যে এটা তো আর আমার আপন বাবা না, আঙ্কেল, এই জন্য সবকিছু খুলে খেলা দিলি একটা দিন, হ্যাঁ। আর এই জন্য আমিও দেখলাম যে না, আসলে তোকে চলে। তো যাই হোক, শোন, তোর মা না আসা পর্যন্ত এই সুযোগটা একটু কাজে লাগাবি। তো আমি অফিসে ছুটির সময় হয়ে যাচ্ছে, আমি বাসায় ফেরবো, বাসায় এসে কথা বলতেছি। আর একটু রান্না বান্না ভালো দেখে করিস, ফ্রিজ থেকে গোস্ট বাই কর। আর এসে সেরে কথা বলবো, তো এখন রাখি। ওকে বাবা, তো ঠিক আছে, রাখতেছি, তুমি আসো, তারপর কথা হবে। তো বন্ধুরা, এই সংলাপটি শুনে যদি তোমাদের একান্ত ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আবারও নতুন গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই নিজের যত্ন নেবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বৌমা? কি আর হবে, আপনার ছেলেও যে বিদেশ থেকে ফোন করে আমারে আপনার বাড়িতে যাইতে নিষেধ করে। কেন, আমি কি দোষ করলাম যে আপনার বাড়িতে আমি যাব না? কে গো বৌমা, আমি তো তোমারে আগামী শুক্রবারে নিতে যাইতে যাচ্ছি, ছেলে আবার তোমারে আসতে নিষেধ করে কেন? এটা তো বুঝলাম না, কি হয়েছে কি তোমার? কি হবে? আমার আবার কি হবে? কিছুই তো হয় নাই, আমি তো কিছু বুঝতেইছি না। আপনার ছেলে খালি দিনের পর দিন ওই আমার আব্বুর সাথে আমার দোষারোপ করে। এটা ওর এত মন মানুষেরটা এত নোংরা, এটা তো আমি বুঝলাম না। আমার কিন্তু কার ভাল লাগতেছে না এইসব। আমি বিয়ের পরে মেয়েরা স্বামীর বাড়িতে থাকে, আর আমার এখানে কি একটা দুর্দশা, মায়ের বাড়িতে দিনের পর দিন পরে থাকতে হবে। তাই হয় নাকি? আপনি আপনার ছেলেরে ফোন করে বুঝান, বুঝাই আমার এসে নিয়ে যান। বৌমা, আমি বলি কি, আমার ছেলেরে জিজ্ঞাসা করলে সে আমাকে ইনে বিনে কি বলবে না বলবে,
তার সে আসলে কি হয়েছে, তুমি ঘটনাটা আমাকে একটু খুলে বলো তো, আমি একটু শুনি তারপরে বুঝতেছি। শোনেন আব্বু, আপনার ছেলে বিদেশ যাওয়ার আগে আমাদের এখানে এসে ওই যে 7টা দিন শ্বশুরবাড়িতে পড়েছিল। এখন আমি ওই ঝড় বৃষ্টির দিন আমার বাবার ভয় লাগে, ও আসতে অনেক দেরি করছে। আমার বাবার রুমে টেলিভিশন দেখতে দেখতে আমি আবার একটু শুয়ে আলসে ঘুমায় পড়ছি। আর এসে আমাদের সে যা তা বলে যে হ্যাঁ বাপের সাথে, মানে আমার বাপের সাথে আমার দোষারোপ করতেছে। এই যে কি মানে বলার কথা আপনি বলেন তো, এত আপনার ছেলে মন মানসিকতা নোংরা, আমি তো এটা আগে জানতাম না। কি একটা কথা নাকি, মেয়েরা বাপের কাছে একদম তো বসতে পারে না, থাকতে পারে না। কিন্তু ও আমাকে ওইটা ধরেই বিদেশ যাওয়ার পরে ওইটাই খালি খোটা দেয়, সন্দেহ করতেছে আমি বাপের বাড়ি আসলাম কেন, বা তোর বাপরে এত ভালো লাগেছে, বাপের সাথে তুই এই সমস্ত থাকিস করিস, নানান রকম কথা শোনাচ্ছে। আমার কিন্তু আর এই সমস্ত ভালো লাগতেছে না। আপনি যদি আমার এই বৃদ্ধি ব্যবস্থা না করেন, দেখেন আমি যেদিক চোখ দেখে সেদিক কিন্তু চলে যাবো। আমি যে কি করবো আমি নিজেও যা বুঝতেছি না। আমার এসে তাড়াতাড়ি নিয়ে যান, আর আপনার ছেলেরা বুঝান তো। তাছাড়া এই ঘটনা ছাড়া কিছুই হয়নি। এইটা খালি আপনার ছেলে আমার সন্দেহ করে আমার বাপের সাথে। সি সি, এটা মানুষের কাজ নাকি? আপনার ছেলের মন এত ইয়া দুর্বল? হ্যাঁ, নিজের মানে নিজের জায়গা নিজে যেরকম একদিনে ঠিক ওই পাল্লায় ওজন করে, ওই ওই রকম ভাবে। এটা কিন্তু ঠিক না আব্বু। আপনি আমার শ্বশুর, আপনি এখনো বেঁচে আছেন, আপনি আমরা আপনার ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে যেটা হয় সেটা করেন। আমি এখানে থাকবো না, প্রয়োজনে আপনার ওখানে যায়। আবার দেখি আপনার সাথে আমি থাকবো না, দেখি আপনার ছেলে আপনার সাথে আমাকে কেমন করে দোষী করে, দেখবো না। যদি তাও করে তাহলে বুঝবেন যে আপনার ছেলের মনটা কত ভালো, আপনি বুঝেন না। আমি আগে আইসেনি আপনার কাছে, বুঝতে পারছেন? হুম, যেটাই হোক, একদম হুদে আমার ছেলে তোমাকে কিছুই বলেনি, মানে কিছু না কিছু তো সত্যি বটেই। মানে একদমই কি হুদে আমার ছেলে তোমার এই সমস্ত কথা বলছে? নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। আচ্ছা যাজ্ঞা, যেটা হবার হয়েছে, ছেলের কথা আমি শুনবো না। আমি আগামী শুক্রবারে আসতেছি, তোমারে আমার বাড়িতে নিয়ে আসি, তারপরে দেখবো নে আসলে তুমি কতটা ভালো, না আমার ছেলেরই দোষ আছে। বুঝতে পারছো? শোনেন আব্বু, আমার মা মারা গেছে ছোটবেলায়। আমার বাপ আজ পর্যন্ত কোনো বিয়ে শাদী করেনি। সেই ছোট থেকে আমার এই লালন পালন করে বড় করছে। আজকে আমি আপনার পুত্রবধূ হয়েছি। আমার বাবা ওই যুবক বয়সে হয়তো একটা দিন হয়েছিল এরকম, আমি আপনার কাছে লুকাবো না। আমার সাথে যাই হোক এরকম একটা দিন বিয়ে হয়েছিল। তো সেইটা আমি সরল মনে, মানে আমি আপনার ছেলেরে শেয়ার করছিলাম যে জীবনে একটা ভুল হয়েছে, একটা পাপ করছি, আল্লাহ ক্ষমা করবে, জানে ক্ষমা করবে কিনা জানি না, মানে বন্ধুত্ব ভেবে। কিন্তু সে ওই কথাকে জের ধরে এখন যদি আমার বাপের কাছে বসে আমি এক গ্লাস পানিও খাই, তাও আমারে বলে যে তুমি তোমার বাপের কাছে যেয়ে বসলে কেন, পানি খেলে কেন। আবার বাপের সাথে যদি আড়ালে একটু বসে কথা বলি, তুমি কিসের কথা বলতেছো, মানে তার মনে যেন সবসময় ওইটা নিয়েই জল্পনা কল্পনা, একই ভাবনা, মানে শুধু মানে উল্টোটা সে ভাবতেছে। কিন্তু এইটার থেকে আমি কি করে বাঁচবো বলেন তো? মানে আমার তো আর ভালো লাগতেছে না। সেই কবেকার কথা, জীবনে একটা দিন ভুল হয়েছে, মানে আমার বাপ হয়তো এরকম হতো না। আমি যখন যুবতী হয়ে গেছি, বড় হয়ে গেছি, কলেজে পড়াশোনা করতাম, তো এই একদিন আমার বাপ মানে তার শরীরটা অসুস্থ ছিল, তার সেবা যত্ন করতে যায়। এখন সে আমার মানে পুরুষ মানুষের মন তো, কখন কি রূপ নেয় তা তো আর বলা যায় না। ওই আমার হাতটা চেপে ধরে মানে আমাকে সেদিন বলছিল, বা ওই সমস্ত একটা দিন থাকছিল আর কি, মানে আমার যাক এই একটা দিনে, তো তারপরে তো আর কোনোদিন আমি কোনো ইয়া না, কোনো কিছু হয়নি। কিন্তু সে ওই একটা কথাই ধরে রাখছে। আর আমি যাই হোক তাড়াতাড়ি করে বিয়ে শাদী করে ফেললাম যে আমি বাপের সংসার থেকে একটু হেঁটে যাই। আর আপনার বাড়িতে থাকতে থাকতে এখানে এখানে আমি যে আইসি, বাবার বাড়িতে মেয়েরা আসে না, এদের 2টা দিন এসে থাকছে, এখন বিদেশ থেকে উনি ফোন করতেছে যে খবরদার তোর বাপের বাড়িতে তুই আসিস, মানে এইভাবে বলতেছে যে তোর বাপের বাড়িতে তুই আসছিস, তোর বাপের বাড়িতে থাকবি আর ওখানে যাবি না। আমি বুঝি না কেন তুই তোর বাপের বাড়িতে চলে আসছিস, কিসের জন্য আসলি? তার মানে ও পূর্বের অভ্যাসটা ধরে রাখছিস। মানে এই সমস্ত উল্টাপাল্টা কথা বলতেছে, আমার কিন্তু আর এই সমস্ত কথা শুনতে ভালো লাগতেছে না। তাই এই জন্য বলতেছি আব্বু, আমি আপনারও বলতেছি, আপনি আমার শ্বশুর, আমি আপনার পুত্রবধূ, মেয়ের সম্মানটা এখনো দেন। আমার আব্বা ওই রকম না, যায় ভুলবশত জীবনে একটা দিন যা হওয়ার হয়েছে, আপনাকেও আমি এটা খুলে বললাম, আর কিছুই নেই, এর পিছনে কিচ্ছু নেই। অথচ আপনিও আমাকে ভুল বুঝতেছেন, আপনার ছেলের পক্ষ নিয়ে আমাকে কথা বলতেছেন। ঘটনা এইটাই, আপনি যেটা শুনতে চাইছেন এইটাই, এর বেশি কিছু না। এখন আমি আপনাকে যেটা বলি, আপনার শুক্রবার না তার আগে এসে আমাকে নিয়ে যান। আমি ওখানে যাব, আমি আমার বাপের বাড়িতে আর আসবোই না প্রয়োজনে। আপনি ওখানে আপনার ছেলে যতদিন বিদেশ থাকে প্রয়োজনে আপনি নিজে আমাকে যা খুঁজে তা করেন, আপনার সাথে আমি থাকতে চাই। তবু আমাকে এখান থেকে নিয়ে যান তো, উদ্ধার করেন তো। আপনার ছেলের কথাবার্তা ভালো লাগতেছে না আমার আর। বৌমা,
তুমি আমারে আবার আজকে এমন একটা কথা শুনাইলে, আমার মনটা তো বড্ড কেমন যেন লাগতেছে। মানে তোমার শাশুড়িও তো বেঁচে নাই, তাহলে তুমি আমার সংসারে এসে যে থাকবা, এখন আমার ছেলে যদি আবার কখনো আমারই নিয়ে কিছু মন্তব্য করে তখন কি হবে বলো তো? ও, তার মানে বাপ ছেলের কাছে আমি পুতুল, খেলার পুতুল হয়ে গেছি না? আমার নিয়ে আপনারা এত কিছু ভাবতেছেন? সি সি আব্বু, এরকম আমি আপনার কাছে আশা করিনি। আপনি না জানি আপনার ছেলে বা আমার ভুলবশত ক্ষমা করে আমাকে একটু স্বস্তি রাখার চিন্তা ভাবনা করবেন, তা না। আপনিও আমাকে এই ধরনের মনে করতেছেন, তাহলে আমি যাবোটা কোথায়? আমার জায়গাটা কোথায়? কি এমন চিন্তা ভাবনা আপনাদের, বলেন তো? না বৌমা, তুমি ঘাবড়ে যাও না। আমি তোমাকে তাহলে কাল না হয় পরশু যাই নিয়ে আসতে যাব। শোনো, তুমি রেডি হয়ে থাকো। কিন্তু একটা কথা, আমি যেটা বলি তুমি শোনো। তোমার তাহলে কোনোদিনই কোনো সমস্যা হবে না। তুমি যেহেতু তোমার বাপের সাথে, তুমি যে গল্পটা আমাকে শোনাইলে, এইটার উপর ডিপেন্ড করে আমি কথাটা বলি। মানে তুমি এখানে আসার পরে একটু যদি এক্সট্রা কোনো ফ্যাসিলিটি বা আমার সঙ্গে যদি একটু ভালো করে সময় সুযোগ দাও, তাহলে হয়তো সেটাই মানে বেটার হতো। আমার ছেলেও যতদিন বিদেশ থাকে থাকুক না, তাতে তোমার কোনো সমস্যা নেই। তোমার বাপের বাড়িতেও আর তোমার যাওয়া লাগবে না। কিন্তু আমার কাছে থাকলে আমার ছেলে, আমি জানি, কখনো মাইন্ড করবে না। কি, তুমি যদি রাজি থাকো তাহলে কালকে না হয় পরশুই তোমাকে নিতে আসবো। আব্বু, কি বলবো আপনাদের? আমি মনে হয় সুতোর জাল ছিঁড়ে লোহার জালে আবার আটকে যাব, তাই না? এটা আমি বুঝলাম না, যার কাছে যায় সেই অ্যাকচুয়াল মানে মানে সুযোগ নেই। আসলে বিধাতা আমাকে কেন এত জীবন যৌবন দান করে এরকম হুষ্টপুষ্ট বড় বানাইলো আমারে? মানে আমি সবার নজরেই পড়ে যাই, কি করব? আচ্ছা ঠিক আছে, আপনার মন্তব্যটা আমাকে নিয়ে কেমন একটু বলেন তো। মানে আমি আপনাকে যে এক্সট্রা ফেসিলিটি যে দিব আপনাকে, সেটা কি একটু বুঝিয়ে বলেন তো। তারপরে আমি ফাইনাল হয়ে আপনি আপনার হাত ধরে যাব, বলেন। না, তেমন কিছু না। ওই ধরো, তোমার শাশুড়ি তো আর নেই। তুমি তো এমনিতেই আমার স্নান করার পানি উঠায় দাও, আমাকে গোসল করতে সহযোগিতা করো, ঠিক মতো আমার খাবার দাবার গুলো প্রভিশন করো, আমার খেয়াল খুশি তো এমনি রাখোই তুমি। এটা বাদেও মানে আমার ছেলেও তো বাড়িতে নেই। যদি একটু খেয়াল খুশি রাখতে, নাকি সবকিছু ভেঙে চটে তোমাকে বোঝাইতে হবে? তুমি বুঝতে পারোনি কি বলছি আমি? ও, যা, তাই নাকি? শেষ পর্যন্ত আপনিও আমাকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আমাকে কি করতে হবে তাই শুনি আগে। আরে বাবা, বোঝো না কেন? ওই যে আমি যেটা বললাম সেটা। শোনেন, আমি আপনাকে একটা কথা বলি। আমি আপনার কথায় রাজি, কিন্তু এখানে একটা কথা আছে। আপনার ছেলে যেন নেক্সট ডে মানে আমার বাপ নিয়ে বা আমার ফ্যামিলিতে আসতে এ সমস্ত নিষেধ না করে। বিশ্বাস করেন, আমার বাপকে নিয়ে ও যা বলছে বলছে। জীবনে মানুষ কত রকম ভুল করে। ও, আমি বলে দিছি এই জন্য আমি ওর কাছে এতটা বিয়ে হয়ে মন্দ হয়ে গেলাম। আর কত মানুষ অনসাক্ষিতে অজানায় কত কিছু করে বাসতেছে, তারা সেগুলো হিডেন রাখে। এই জন্য তারা মানুষের কাছে ভালো, সমাজের মানুষের কাছে ভালো সাথে থাকে। যদি তাদের অন্যায়গুলো যদি তুলে ধরা হতো, তাহলে কোনো মানুষই হয়তো বাঁচতে পারতো না। এটা কি জানেন আপনি? শোনেন, আপনাকে আমি যেহেতু আপনার ছেলেকে বিশ্বাস করে বলছি, আপনাকেও এখন আমি বলতেছি। আমি আপনার সঙ্গে আপনার কথা মতো চলবো, এটা আপনার ছেলে যেন কখনো বুঝতে না পারে, বা আপনার ফ্যামিলির আর কেউ যেন বুঝতে না পারে। শাশুড়ি যেহেতু নেই, আমি আপনাকে সেই অভাবটা পূরণ করব। কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। আপনার ছেলে যতদিন বাড়িতে না আসবে, এতদিন আমি আমার বাপের বাড়িতে আসতে চাচ্ছি না। যদি আপনি আসতে দেন, আপনি আমার সাথে করে আসবেন, আমার সাথে করে নিয়ে যাবেন। কিন্তু আপনার আমাকে নিয়মিতভাবে চালিয়ে নিতে হবে, কঠিনভাবে। কারণ আমি সেই মেয়ে, মানে আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমার তো আর কেউই নেই। আমার ভাসুর নেই, দেবর নেই। ওই এক ননদ আছে, তারও বিয়ে দিয়ে দিয়েছেন। কাউকে আমার এই মনের কষ্টের কথাটা আমি শেয়ার করতে পারি না। আপনি যেহেতু শ্বশুর আমাকে এতটা ফ্রি করে ফেললেন, বা আমার পিছনের গল্পটা শুনে আপনি এতটা বলার সাহস পাইলেন, তা না হলে তো আপনি সাহস পাইতেন না, এটা আমিও জানি। ঠিক আছে, আমি আপনার কথাই রাজি। আপনি যাই করবেন না করবেন, কিন্তু কোনো কিছু যেন না হয়, এটা মাথায় রাখবেন। কারণ আপনার ছেলের কাছে যাতে নতুন করে আবার আমাকে জবাব দিয়ে তা করতে না হয়। আমি আমার স্বামীকে হারাইতে চাই না। আপনি এটা মাথায় রাখবেন। যাই করেন খুব সাবধানের সাথে। আমি আপনার কথাই রাজি। বাড়িতেও নিজের পুত্রবধূ, বাড়ির বউ, আপনার বাড়িতে আমি থাকবো। আপনার সাথে রাতে কি আর দিনে কি সবসময় তো আমি আপনার পাশেই থাকতে পারি, মেয়ের মতো পারি না? এটা মানুষের কি মনে করার যায় আসে? কেউ বুঝবে না। আমি আর আপনার যদি মনে মিল থাকে, অনেক কিছুই সম্ভব। তবে আপনি যেটা বলছেন, আপনার নিশ্চিত থাকেন। আমাকে আবার পারবেন তো চালিয়ে নিতে? হুম। বাবা, তোমাকে বলতে না বলতে তুমি আবার কি শোনাচ্ছ আমারে?
আরে বৌমা, তোমাকে চালানোর মতো অ্যাবিলিটি আমার যথেষ্ট আছে। এই নিয়ে তুমি চিন্তা করো না। তুমি আমাকে দেখোনি, বোঝো না তুমি? আমি কি কম নাকি? আমার ছেলের মতোই তো জোয়ান মধ্যে বেশ ভালো আছি। শোনো, তাছাড়া এটা না, আমি আনুষাঙ্গিক ভাবে তোমার সম্পূর্ণ খেয়াল খুশি রাখবো। তোমাকে পোশাক আশাক কিনে দেওয়া থেকে শুরু করে মানে সংসার জীবনে তোমার যা কিছু লাগে, এভরিথিং এভরিথিং সব আমি নিজ হাতে কেনাকাটা করে তোমাকে সবকিছু পরিচালনা করব। আমার ছেলে যতদিন বিদেশ থেকে না আসে, আমার ছেলেও জানবে। কারণ নিজের ছেলেও বলে কথা, নিজের ছেলে তো নিজেকে খুব বিশ্বাস করে, আমাকে খুব বিশ্বাস করে, বোঝো না? এখানে তোমার কোনো সমস্যা হবে না। আর তোমার লাগবে কি, তোমাকে যথেষ্ট ভাবে আমি দিয়ে চালিয়ে নিতে পারবো। তুমি কতটা পারবে তুমি এখন নিজে বোঝো, তুমি পারবে কিনা। হ্যাঁ, দেখা যাবে। হ্যাঁ, আপনার মুখের এই গল্প তখন আর এই গল্প থাকবে না। বোঝেন না আমি দেখতে শুনতে কেমন, আমার কেমন লাগে? হুম। পারবেন তো? আপনি যদি এই কথা বলেন, আগে তো আর কখনো আপনাকে ট্রাই করে দেখিনি। তবে যদি আপনার কথাই ঠিক থাকে, আপনার কথা যদি এইভাবেই যা বলছেন সেভাবে যদি হয়, তাহলে তো আমার জন্য আরো ভালো। আমার তো এরকমই লাগবে। কারণ আমি কি কম নাকি? দেখেন না, নিজের পুত্রবধূ বলে কথা। আপনার পুত্রবধূ উঁচু লম্বা হ্যান্ডসাম, দেখতে শুনতে একটু শ্যামলা, তবে মোটা স্বাস্থ্য আলা কোল ভরা তো। আপনার তো একটু বেশি হওয়ারই কথা। এখন আপনি যদি ঠিকঠাক মতো চালিয়ে নিতে পারেন, তাহলেই আমার শান্তি হয়। আর আমিও এটাই চাচ্ছি। কতদিন আপনার ছেলে বিদেশ থাকবে তার তো ঠিক নেই। এতদিন কি করে আমি থাকবো স্বামী ছাড়া হয়ে? এখন আপনার শ্বশুর যদি আমাকে এই বিষয়ে একটু হেল্প করতে চান, বা আপনার মনের ইচ্ছা যদি আমি পূরণ করতে পারি, তাহলে তো আমার জন্য ভালো, আমারও হতো। আপনারও দিনকাল ভালো যেত। যেহেতু আমার শাশুড়িও বেঁচে নেই। এটা তো ঠিকই বলছেন আপনি। আরে আমি আপনাকে যে কতটা খুশি করব, আপনি শুধু স্ট্রং থাকেন আব্বু। আপনাকে আমি দারুণ ভাবে খুশি করব। আপনি যেভাবে চাইবেন, শীত খাহাট উপর যেমন খুশি। শাশুড়ির অভাবটা এতদিনে আপনি যেভাবে অনেক কষ্টের মধ্যেই তো আমি জানি দিন যাপন করে আসতেছেন। আসলে আপনার মতো আমার আব্বুটাও এরকম। আমার বাপ, নিজের বাপটাও এত কষ্টের মধ্যেই আছে। সে আজ পর্যন্ত কোনো বিয়ে শাদী করলো না। এত করে তাকে বুঝাইলাম যে আমার একটা নতুন মা এনে দিন, আমি আর কতদিন আমি পরের বাড়িতে চলে যাব, সে কোনো কিছুতেই না। এই যে বিয়ে শাদির পরে আমি আপনার বাড়িতে চলে আসলাম, এখন ওর বাবা ওই একা একাই বাড়িতে পড়ে থাকে। কি করার, ওই আমার চাজিরা একটু রান্নাবান্না করে দেয়, তাই খেয়ে দিন যাপন করে। সে আর জীবনে বিয়ে শাদী করলো না। তার প্রতি আমার খুব মায়া হয়। আর সেই জায়গা থেকে আপনার কষ্টটা আমি বুঝতে পারি আব্বু। আপনি আমার শ্বশুর। আপনার মেয়ের মানে আমাকে আপনার মেয়ের জায়গাটা দেবেন। সারা জীবন আমি তো আপনার ঘরেই থাকবো। বাপের ঘরে তো আমি একটা মেহমান হয়ে আসছিলাম। বোঝেন না, মেয়েরা বিয়ে হয়ে গেলে তো পরের বাড়ি চলে যায়, সেই জায়গাটা তো আপনার বাড়ি আমার। আপনি যেভাবে আমাকে দিনের পর দিন চাইবেন আমি সেভাবেই দিব। আমি না করব না। আমি যেন আপনাকে সব কিছু দিয়ে দারুণভাবে খুশি করতে পারি। আপনি এখন পারলেই হয়। আমার কিন্তু 3 বার 4 বার একদিনে লাগবে। পারবেন তো? হ্যাঁ। দেখবো নে। আরে হ্যাঁ, পারবো না মানে কি বলো তুমি? পুরন চালে ভাতে বাড়ে, ওই যে একটা কথা আছে না? আরে তোমার শাশুড়ি আজ 10-12 বছর গেলে সে দুনিয়া ছেড়ে গেছে। আমি তো এভাবেই আছি। কোথাও কি গেছে নাকি? বোঝো না? আজ তো আমার শরীর স্বাস্থ্য দেহ একদম অটুট আছে, খুব ভালো মজবুত আছি আমি। তুমি আমার কথা ছাড়া তো তুমি নিজের চিন্তা করো। তুমি পারলেই হলো। আমি তোমাকে নিয়ে ভাবছি, উল্টো তুমি আমাকে আবার করতেছো, তাহলে তো ভালোই জমবে। তুমিও, তোমার মনটাও যেহেতু শক্ত আছে, আমার মনটাও খুবই শক্ত আছে। শোনো, ছেলে যেন এটা কখনো বুঝতে না পারে। ছেলে, আমি তোমাকে নিয়ে আসতেছি, ছেলের সাথে আমি ফোন করে এ বিষয়ে কথা বলে নেব। ছেলে আর তোমার সাথে কখনোই রাগারাগি করবে না, বুঝতে পারছো? শুধু তুমি আমাকে একটু খুশি করার চেষ্টা করো রে বৌমা, তাহলে সবকিছু মিটে যায়। আব্বা যে কি বলেন না আপনি! আপনার কথায় আমার হাসি পাচ্ছে। কেমন করে আপনার ছেলে আমার সাথে এই পেজগিটা বাড়িয়ে দিল, আর এই সাথে আপনার একটা সুযোগ নিয়ে ভাব বেড়ে খাইতে যাচ্ছেন। কেমন না বিষয়টা? হ্যাঁ। আমিও তো খুব কষ্টের মধ্যে ছিলাম জানেন, যে আমার একটা দেবর নেই, ভাসুর নেই, চাচাতো ভাই নেই, বাড়িতে ছোট ননদ নেই। মনের কষ্টের কথা কাকে শেয়ার করবো, কাকে বলবো? আর আপনি শ্বশুর, আমি পুত্রবধূ। আপনি আমাকে সবকিছু যখন ফ্রি মাইন্ডে শেয়ার করলেন, আর আপনি আপনার কথাই তো আমি একদম শুনে খুব খুশি হয়েছি। আমার শুনে তো মনে হচ্ছে আমি এখনই আপনার কাছে চলে যাই। আর আপনি একটু দূরত্বে এসে আমাকে নিয়ে যান, তাহলে আমারও ভালো হতো, আপনার হতো। শোনেন আব্বু, আমি আপনাকে দারুণ ভাবে দেব, চরম ভাবে খুশি করব। আপনি এতটাই ভালো লাগবে, তখন দেখবেন আপনি আপনার ছেলেকে ফোন করে বলবেন যে হ্যাঁ রে,
বিদেশ থেকে আরো 2-4 বছর বেশি করে লাগিয়ে থাকে, আর দেশে এসে কি করবি? এরকম তাকে থাকার উৎসাহ দিবেন। ও যখন আরো বেশি দিন থাকবে, আর আমার আর আপনার এদিকে খুব ভালোভাবে দিনকাল যাবে, খুব ভালো হবে না? বৌমা, তোমার কথাই থাকলো, আমি তোমার কথাই একমত। শোনো, তোমাকে নিতে আসার সময় তোমার জন্য 1 ডজন ওই যে লাল খয়েরি কালার, বিভিন্ন রকম কালার দেখে ব্রা কিনে নিয়ে আসবো। তোমার মাপটা জেনে কত, আমি তো এটা জানি না। বাবা, মোর জ্বালা! কথা একটু সুযোগ দিছি আর এখনই কেনাকাটা শুরু হয়ে গেল। হ্যাঁ, 36। মনে যেন থাকে। নিজ হাতে নিয়ে এসে এখানে দেওয়ার দরকার কি? আমি আগে বাড়িতে আসি। কাল পরশু আসো না তুমি, এসে আমার আগে নিয়ে যাও, তারপরে নিজ হাতে আমার এটা পরায় আমারে দেখবা মন ভরে। এতদিন তো দেখছো এক নজরে, এখন থেকে একটু ভিন্ন রূপে আমারে দেখবা, ভালো করে দেখবা, আমি যেন তোমার চোখের নয়ন হতে পারি। জানো, আমার একটা জিনিস ভালো লাগে ঠোঁটে কিস করতে, সেইটা যেন পাই তোমার কাছ থেকে। তুমি যেভাবে আমাকে সাজুগুজু করে যত সুন্দরী সাজিয়ে রাখবা, তত তোমার জন্য ভালো। তুমিই তো দেখবা, এখন তো আর তোমার ছেলে নেই, বুঝছে যান? হ্যাঁ। হ্যাঁ রে বাবা, আমি তো তোমাকে সাজায় গুজে সুন্দর করে রাখবো। আমার মনের যত বাসনা আছে, তোমাকে অনেক কিছু নিত্য নতুন পোশাক আশাক কিনে দেব। ভালো ভালো দেখে সালোয়ার কামিজ কিনে দেব, নাইটি নাইটি কিনে দেব। আর ওই সমস্ত পরে রাত্রে তুমি আয়নার সামনে গিয়ে দারুণ ভাবে সেজে গুজে আমাকে একদম সুন্দরভাবে তোমার নিজেকে আমার সামনে পরিবেশন করবা। আমি তোমাকে দেখে যেন মুগ্ধ হয়ে যাই। আরে বাবা, তোমার মতো রমণী, এত ফিটফাট গোলভরা একটা রমণী আমার ঘরে থাকতে আমার মনটা কেন খারাপ হবে? তুমি আমাকে এখন থেকে সুন্দরভাবে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবে, দারুণ ভাবে রূপবতী হয়ে সেজে গুজে আমাকে দেখাবে। আমি দেখে যেন মনটা ভালো হয়, তোমাকে যেন পাওয়ার চেষ্টা করি, বুঝতে পারছো? তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে আব্বু, আমি সেজে গুজে, মানে সালোয়ার কামিজ পরা হোক আর ছোটখাটো তুমি যা যেভাবে আমাকে পড়তে বলবে, আমি পরে তোমার সামনে পরিবেশন করব। আমি চাইবো তুমি যেন দারুণভাবে আমাকে দেখে মুগ্ধ হয়ে যাও। তুমি খুশি থাকলেই তো আমি খুশি। তোমাকে খুশি করাটাই তো এখন আমার কাজ হবে আব্বু। তুমি বোঝো না এটা? লক্ষ্মী সোনা আমার। উম্মা। আমি আগে আসি না, তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে যাও। আরে, জানি তো তোমার হাতে অনেক টাকা পয়সা আছে, তুমি নিত্য নতুন জিনিসপাতি কিনে নিয়ে এসে আমাকেও গিফট করবে। আমি তোমাকে সেগুলো পরে দারুণ ভাবে সেজে গুজে তোমার সামনে আসবো, এক একদিন এক এক রকম ভাবে। তারপরে যখন তোমার মনটা ভালো লাগবে, তোমার মনটা যখন আমি খুশি দেখবো, তখন তুমি যা করতে চাইবে আমি তাই তোমাকে সুযোগ দেব। তুমি প্রয়োজনে এক রাতে 2-3-4বার খেয়ে আসে, সকাল হওয়া অব্দি একদম আমার সাথে, বুঝতে পারছো? আমার আবার এই অল্প দিনটা হবে না, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আর তুমি যেহেতু তোমার ছেলের মধ্যে জন্মধ্যে আছো, জানি তোমার মনে অনেক রসিকতা আছে তোমার মধ্যে। তুমি অনেক রসিকতা জানো, তোমাকে দিয়ে দারুণ হবে। আর শোনো, প্রত্যেক শুক্রবারে বিকালে তোমার সাথে আমি তোমার হাত ধরে কিন্তু বাইরে ঘুরতে যাব, ওই যে নদীর পাড়ে, বাইরে পার্কে। মানুষ কত জায়গায় যায়, সেটা তুমি আমাকে নিয়ে ঘুরতে বেড়াবে। তাহলে দেখবা তোমার মনটা ভালো থাকবে, বাইরের জগৎটা দেখলে আমার মনটা ভালো থাকবে। কতদিন আমি এইভাবে বেড়াই না, শুধু তোমার ছেলের শাসন বারণ এই সমস্ত নিয়েই পড়ে আছি। কিচ্ছু ভাল লাগে না, এত সব যন্ত্রণা ভাল লাগে নাকি তুমি বলছো না? বাবারে বৌমা, তুমি আমাকে সোনার জান পাখি এখনই ডাকতে শুরু করে দিলে। আমার তো আর রাতটুকুই তো পোহাচ্ছে না, মনে হচ্ছে কাল সকালেই তোমাকে নিতে আসবো। আচ্ছা, কাজ করি না হয়, আর দেরি করে কি করব? কাল পরশু না, আগামী কালকেই তোমাকে আমি নিতে আসি। তোমার বাবাকে বলে রাখো যে তোমার বিয়ে আসতেছে, তারপরে কালকে সোজা তোমাকে তোমাদের বাড়ি থেকে নিয়ে আমি বাড়িতে চলে আসি। তারপর নিজের পুত্রবধূকে নিজে অনেক কিছু মার্কেটিং করে দিয়ে সাজিয়ে গুজিয়ে বাড়িতে একদম রমণী সাজিয়ে রাখবো। আমার আর ভালোই লাগতেছে না, তুমি কি শোনাইলে বৌমা। আমি যেন ঠিকঠাক মতো তোমার সেবা যত্ন করতে পারি, আর তুমিও আপ্রাণ চেষ্টা করবে আমাকে খুশি করার জন্য। কতদিন বাবারে আমি কত কিছুর থেকে বঞ্চিত আছি, আমারও তো ভাল লাগে না, বোঝো না এটা তুমি? একটা পুরুষ মানুষের কষ্ট বউ ছাড়া কেমন যায় দিন, বোঝো না? কে আমার এত সেবা যত্ন করবে? তোমাকে বলে সাহস পাইতাম না, আজকে উপরালায় যে কোনো উসিলায় দিয়ে সবকিছু দুজনের মন খোলাসা হলো, দুজনের মনের কথা জানা হলো, আর এই যে লজ্জা ভেঙে গেল। এটাই কি ভালো হলো না, বলো? হ্যাঁ জান, আমিও তো এটাই বলতেছি, তোমার আর আমার জন্য এটা ভালো।
তবে তুমি আমাকে আর ওই পুত্রবধূ পুত্রবতী করে না তা গোড়া দেব ভাল লাগে না। মেয়ের মতো করে জান পাকে সোনা বলে রাখতে পারো না, তাছাড়া আমার ভাল লাগে না। আমাকে ওই একটু রসিকতা কথা বললো, মানে একটু হাসি খুশি একটু রস দিয়ে কথা না বললে কি ভাল লাগে বলো? আর শোনো, কাছে যায় আগে দেখবা আমার সেবা যত্নে তোমার শরীর স্বাস্থ্য চেহারা সবকিছু পাল্টে যাবে, অনেক চেঞ্জ হয়ে যাবে। আমিও তোমাকে সাজিয়ে গুজিয়ে রাখবো, বোঝো না এটা? কারণ কি, তোমার ছেলে যতদিন বিদেশ থেকে বাড়িতে না আসবে অতদিন তোমাকে আমি নিজ দায়িত্বে সুন্দরভাবে জীবনযাপন করতে সাহায্য করব, সহযোগিতা করব। তুমি কখনো আমার শাশুড়ির অভাব বুঝবে এটা আমি হতেই দেব না, মানে অভাবটাই আমি থাকতে দেব না। তোমাকে একদম নাকে মুখে মানে যাতে তোমার বেশি হয়ে যায়, তুমি আনন্দের সাথে থাকতে পারো, হবে না? তবে শোনো বাবা, আমি কিন্তু ওখানে আসার পর যেহেতু তোমার সাথে আমি যেভাবে এখন থেকে থাকবো বা চলাফেরা করব, এমন ভাবে থাকবো যাতে এমন কিছু যেন আমরা না করি, না হয় তোমার ছেলে কোনো কিছুতে কোনো কিছু চিহ্ন থেকে বা চিহ্ন দেখে বুঝে না ফেলে, বুঝতে পারছো? এইটা মাথায় রাখবে। মানে কোনো কিছু কি ছোট বড় বা চেঞ্জ হয় নাকি এইরকম তো আমার জানা নেই। তোমার ছেলে এসে আবার বলবে না তো যে আমি রেখে গেলাম এরকম এরকম হয়েছে কেন? এরকম যেন কিছু না হয়, মানে সেইভাবে চলাফেরা করবা কিন্তু। তো ঠিক আছে, জানো অনেক কথাই তো হলো, রাখি এখন না কি করব? এত কথা যদি এখন বলি তাহলে কালকে আসার মতো ইমেজ তোমার থাকবে না, চাহিদা থাকবে না, বুঝতে পারছো? তাহলে এখন রাখি, তারপরে কালকে আগে আমাকে আমার বাবার বাড়ির থেকে নিয়ে যাও। তারপর ওখানে যাওয়ার পরে তোমার বৌমাকে তুমি কিভাবে পুতুল বানিয়ে সাজিয়ে রাখবে না কি করবা, সেটা তোমার ব্যাপার, আমার আর এখানে কোনো আপত্তি থাকবে না। তুমি যেমন খুশি তোমার জওয়ান মধ্যে বৌমাকে তুমি যেভাবে চালিয়ে নিতে পারো, এটা তোমার মর্জি, এখানে আমার কোনো হাত নেই। তবে একটাই জিনিস, আমার স্বামীর সুখ চাই, স্বামীর সংসারে স্বামীর সাথে যাতে মিল মহব্বত করে চলতে পারি, ও যেন আমার সাথে ফোনে ভালোভাবে কথা বলে, এইটা তোমার কাছে আমার দাবি। শোনা, তুমি এটা তোমার ছেলেকে বুঝিয়ে সুঝে আমাকে ফোন করতে বলবা, সেই জন্য আমার সাথে ভালো ব্যবহার করে। এই যে তুই তামারি, এই যে বাপের বাড়ি চলে গেছিস আর আসিস না, এই সমস্তের জন্য এই মেয়েটার কর্কশ ভাষা ব্যবহার না করে তাকে একটু বুঝিয়ে বললো, শোনা আমার জান। আরে বৌমা, তুমি এইটা নিয়ে চিন্তা করো না তো। আমার ছেলেকে সেটা আমি দেখবো, বাপের কথা কি আর ছেলে ফেলবে নাকি? আমি যা বলবো আমার ছেলে তাই শুনবে। তবে শোনো, আমার একটাই কথা, আমি তোমাকে কালকে নিতে আসতেছি, কথা বেশি বাড়াবো না। এখানে আসার পর কিন্তু সবকিছু চেঞ্জ, বুঝতে পারছো? যেটা তুমি বলছো এটাই যেন হয়, তারপরে দেখবো নে কে আরে কে যেতে। আমি তো এইটাই চাচ্ছিলাম, এতদিনে বলে সাহস পাইনি। তো ঠিক আছে, অনেক কথাই তো হলো। কালকে 10টার মধ্যে চলে আসবো, বেই সাহেবকে বলে রাখবা যে তোমার বিয়েই আসতেছে। রান্না বান্না কোনো কিছু করার দরকার নেই, আমি খেয়েই আসবো। তোমাকে শুধু নিয়েই কিন্তু চলে আসবো, বুঝতে পারছো? আব্বু, তাই যেন হয়। আমার সোনা জান, তাই যেন হয়, কালকে সকাল করে চলে আসো। আমি তোমার বিয়ে যাকে বলে রাখবো না। সে রান্না বান্না একটু না খেলে কি আর হয় নাকি? খালে মুখে কি বিয়ে তোমাকে যেতে দেবে, বোঝো না? আমি সকাল করে ঘুম থেকে উঠে একটু গোষ্ঠ রান্না করে রাখবো, তুমি এসে খাওয়া দাওয়া করে আমাকে নিয়ে সুন্দরভাবে নিজের পুত্রবধূকে যেভাবে নিয়ে যায় সেভাবে তুমি আমাকে নিয়ে যাবা, কেউ যাতে এটা বুঝতে না পারে। তারপরে বাড়িতে আগে যায় না, দেখবো না। তো ঠিক আছে সোনা, রাখি এখন, অনেক কথাই হলো। আজকে একটু ঘুমায়ও, আবার সারা জেগে থেকো না, এত চিন্তা করার দরকার নেই। আমি আসতেছি তো কালকে, বুঝতে পারছো? তো রাখি, আল্লাহ হাফেজ। ওকে সোনা, ওকে বোমা, তো ঠিক আছে, রাখো। তো বন্ধুরা, আমার শ্বশুর আর আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল এর চেয়েও আরো মজার ঘটনা নিয়ে আসছি, তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট শিশুকে নিয়মিত কিন্তু স্কুলে পাঠাবে বন্ধুরা। এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে দারুণ আকর্ষণীয় গল্প শোনাইতে চলেছি বন্ধুরা। গল্পটা খুবই মজার হতে চলেছে, তোমরা একদম স্কিপ করবে না, গল্পটা সম্পূর্ণ শুনবে, তাহলে দারুণ মজা পাবে, দারুণ বিনোদন পাবে বন্ধুরা। তো চলো শুরু করা যাক আজকের সেই আকর্ষণীয় গল্পটা। তার আগে
আমি তোমাদের রিকোয়েস্ট করব, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। হ্যাঁ, আমার নাম রুকসানা। আমি বাবা মায়ের একটা মাত্র সন্তান। আমি কলেজে পড়াশোনা করতাম। আমার বাবার আর্থিক অবস্থা খুব একটা যে ভালো তাও ছিল না, কিন্তু আমার মা দীর্ঘদিন অসুস্থ অবস্থায় পড়েছিল। আমার বাবা আমাকে যাই হোক অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়ে বড় করলো। বাবার আমি অনেক জোয়ান মধ্যে একটা যৌবনবর্তী মেয়ে। তারপরে বাবা আমাকে বিয়ে শাদী দিল অন্যের ঘরে। কিন্তু সেখানে যাওয়ার পরে আমার স্বামী আমার মতো এইরকম রূপবতী সুন্দরী যৌবনবতী একটা বউ ঘরে ফেলে সে দিনের পর দিন প্রত্যেক রাত বন্ধুরা সে সন্ধ্যায় সারাদিন কাজ করে, আর সন্ধ্যায় বাড়িতে এসে খাওয়া দাওয়া চারদিক করে আমার সাথে দুদণ্ড ভালো বন্ধু কথা না বলে সোজা সে ওই চায়ের দোকানে যায় সারাদিন সারা রাত তার ওই বন্ধুদের সাথে খালি কি সব আজে বাজে আড্ডা মারে, ক্যারাম খেলে, কি করে কি হয়। আমার মতো বউকে ফেলে তার মনের মধ্যে আমার প্রতি যে কোনো ফিলিংস আকর্ষণ এই সমস্ত কোনো কিছুই নেই বন্ধুরা। আমার এটা আসলে নতুন বউ হিসাবে এক যায় দুই যায়, যখন 1 মাস 2 মাস এইভাবে অতিবাহিত হতে থাকলো আমার আর ভালো লাগে না। তারপরে আমার স্বামীকে আমি বলি যে তুমি এই যে প্রত্যেক দিন সারাদিন কাজ করে এসে এই যে এক মুঠো খাও, রাত্রে খাবার খেয়ে তোমার ওই প্রাণের বন্ধু বান্ধব তাদের সাথে চায়ের দোকানে যায় এই ক্যারাম খেলো, আড্ডা মারো, আর এই রাত 11টা 12টা 2টো বাজে সেই সময় এসে আমি যে ঘুমের মানুষ ঘুমিয়ে থাকি আমার এসে দরজা খোলো দরজা খোলো, রুকসানা দরজা খোলো, এই যে জ্ঞান জ্ঞান করো, চিল্লাচিল্লি করো। আমি যে দরজা খুলতে চাই না, আমার ঘুম কাঁচা ঘুম থেকে উঠে দরজা খুলতে যে কতটা কষ্ট হয় আমি তোমার এত যে বোঝাই তুমি তো শোনো না। তুমি যে প্রত্যেকটা দিন আমার এইরকম করে ইয়া করো, জ্বালাতন করো, এটা কি ভালো মানুষের কাজ বলো? আমার প্রতি তো তোমার কোনো ফিলিংসই নেই, সমস্যাটা কি তোমার? তুমি তো আমার কাছে নতুন বউ পেয়ে আরো শখ করে আমার আসল ধরে গুরু করবা, আমাকে নিয়ে সকাল সকাল শুয়ে মানুষ স্বামী স্ত্রী যারা নবন জীবন যাদের তারা কত শখ আহ্লাদের বউকে জড়িয়ে দিয়ে গল্প করে, কত রকম আড্ডা উল্লাস করে, ঘরে শুয়ে বিনোদন করে, তারপরে কত কিছু করে। তোমার মধ্যে এই ধরনের কোনো কিছুই পেলাম না। তখন আমার স্বামী বলে যে আমি আসলে এটা আমার পুরনো অভ্যাস তো, আমি ওই বাইরে যাই বন্ধুদের সাথে একটু আড্ডা না দিলে একটু ক্যারাম না খেললে আমার পেটের ভাত হজমই হয় না, আমার ভালোই লাগে না। আসলে তুমি এটা ঠিকই বলছো রোকসানা, তোমাকে একটু সময় দিচ্ছে না, তুমি যাই হোক একটু মানিয়ে নাও, আমার এটা অভ্যাস, কি করে যে অভ্যাসটা বদলাবো? তখন আমি বললাম যে তুমি তোমার অভ্যাস বদলাও, আর এই অভ্যাস যদি চেঞ্জ করতে না পারো তাহলে কিন্তু আমি আমার বাপের বাড়িতে চলে যাব। তোমার চায়ের দোকানে কি হয়েছে, আর আমি যদি কখনো তোমার এই দোকানের সামনে যাইতে পারতাম তোমার দোকানদারে আমি ইয়ে করে আসতাম একদম। কিসের এত বউ ফেলে তোমার আড্ডা বাইরে? হ্যাঁ, এটা কি ভালো মানুষের কাজ? তখন আমার স্বামী বলে যে ঠিক আছে, তুমি এত করে যখন বলছো আমি চেষ্টা করব সকাল সকাল বাড়িতে ফেরার। তারপরে বন্ধুরা হঠাৎ করে একদিন আমার বাবাকে আমি ফোন করলাম। 3 মাস 4 মাস চলে যায়, আমার স্বামীর এই বদ অভ্যাসটা যেন পরিবর্তন আর হচ্ছেই না। তাকে এত চেষ্টা করলাম যে তুমি বাইরে রাত ভরে আড্ডা মেরো না, এই এত রাত্রে বাসায় ফিরো না, আমি একলা একলা যুবতী একটা মেয়ে ঘরে শুয়ে থাকি, নববধূকে ফেলে তুমি এই যে বাইরে রাতের পর রাত দিনের পর দিন এভাবে এতগুলা দিন তুমি আমার কাছ থেকে ফাঁকে থাকো। তারপরে এই যে আমার যদি যে সময় দরকার হয় সে সময় আমি তোমাকে কাছে পাই না, আমার কাঁচা ঘুম ভাঙায়, আমার শরীর সারা শরীর থরথরায় কাঁপতে থাকে যখন, তখন তুমি এসে আমার সাথে ওই সমস্ত করতে চাও, থাকতে চাও, তখন কি আমার মন চায়? আমারও তো একটা মনের ব্যাপার আসছে, মানসিক প্রস্তুতির একটা ব্যাপার থাকে, সেটা তো তুমি বোঝে না। তুমি তোমারটা সপ্তাহে তাও পরে সপ্তাহে 2 দিন 3 দিন থাকো তাও হয়, সপ্তাহে 1 দিন, ও বাবা, এটাকে এতে কোনো বাহাদুরি আছে? কিসের এত তোমার ইয়ে? আমার প্রতি যে তোমার কতটা আকর্ষণ আছে এটা আমার বোঝা হয়ে গেছে। এভাবে আমার স্বামীকে আমি জব্দ করে কয়েকটা দিন বলার পরে আমার স্বামী আমাকে কথা দিল যে সে নাকি তার সবকিছু শিডিউল চেঞ্জ করবে, সে আর বাইরে এভাবে আড্ডা দেবে না, যদিও সে বাইরে যায় সে বেশি সময় না দিয়ে সকাল সকাল ঘরে ফিরবে, এভাবে আমাকে আশা দিল। কিন্তু কই বন্ধুরা, সে তো আর আসে না। সে পূর্বের মতোই সে রাত 11টা 12টা 1টা 2টো এই টাইমে সে বাড়িতে আসে। চায়ের দোকান আর তার বন্ধুগুলা গ্রামের আড্ডায় যে তার কাছে কতটা আপন হয়েছে এইটা আমি বুঝি না। তারপরে আমি যা 3-4 মাস অতিবাহিত হওয়ার পর আবার আমার বাবার কাছে ফোন করে নালিশ করলাম যে বাবা, তোমার জামাইয়ের সঙ্গে তো আর আমার এইভাবে থাকা সম্ভব হচ্ছে না। তখন আমার বাবা বলল, হ্যাঁ রে রুকসানা,
কেন জামাই আবার তোকে কি সমস্যা করতেছে, কি হয়েছে মা বলতো? তখন আমি বললাম যে বাবা, তোমার জামাই সারাদিন কাজকর্ম করে খাইতে খুঁটি আসে, বাড়িতে এসে রুকসানা করে রাখ দেয়, আমি তার সামনে সুন্দর করে খাওয়ার পরিবেশন করি, রান্না বান্না করি, আর সে খাওয়া দাওয়া করে কি করে, সোজা তার প্রাণের বন্ধু জানের বন্ধুরে সব রেডি হয়ে থাকে, ক্যারামের ঘরে চায়ের দোকানে যায়, রাত 2টো 3টো 12টা 1টা পর্যন্ত প্রত্যেক দিন এইভাবে আসে। আমার তো আর ভাল লাগে না। আমার আর এই তোমার জামাইকে যদি তুমি মানে বুঝিয়ে সুঝিয়ে যদি ভালো করতে না পারো, আমি আর তাহলে এখানে থাকবো না, আমারে তুমি বাড়িতে নিয়ে যাও তো। তুমি ওই যে বা মানে আমার বিয়ের আগে তুমি 2-4টা দিন আমার সাথে যেভাবে থাকছিলে মনে আছে তোমার, এইভাবে একটু তুমি আমাকে সময় দাও, তা না হলে তোমার এই খাসির মতো জোয়ান মেয়েকে তোমার এই জামাই ঠিকঠাক মতো চালিয়ে নিতে পারতেছে না। ও মনে হয় আমাকে থেকে ভয় পায় নাকি আমি জানি না, কিসের জন্য ও আমাকে ফেলে ও চায়ের দোকানে থাকে। আমার মনে হয় কি জানো আব্বু, ও আমার মনে হয় আমাকে দেখে আসলে বিরক্ত বোধ করে অথবা ভয় পায়, যে এত বড় খাসির মতো বউ, তাকে তার কাছে গেলে সে মনে হয় ওই সমস্ত চেয়ে বসবে, আর প্রত্যেক দিন কি আমার দেওয়া সম্ভব হবে, আমার মনে হয় এই সমস্ত মনে করে। তা না হলে এই দুর্বলে যদি না হবে তাহলে কিসের জন্য ও বাইরে থাকে? ও কি করে জানো? তখন আমার আব্বু বলে যে কি করে বলতো? তখন আমি বললাম যে শোনো, রাত যখন 2টা বাজে তখন আসে, মানে প্রত্যেক দিন তার অপরাধ, একদিন ক্ষমা করে দেয়, 2 দিন ক্ষমা দেয়, প্রতিদিন কি ক্ষমা করে দেয় কোনো বউ? এটা মেনে নেয় বলো? আর এটা কি ভালো মানুষের কাজ? আমাদের এসে বলে কি মানে দরজা টাক টাক করে টাক করা না রে। তখন আমি উসমে যায় ঘুমাইতে উঠে বলি কে? তখন বলে যে জানো সোনা পাখি রুকসানা, একটু দরজাটা খোলো সোনা রে, আর যাবো না, না দেরি হবে না, মানে আমি ওই যে রাগ করবো না, গাল মন্দ করবো না, এই জন্য আগে ভয়ে ভয়ে সে সিলিন্ডার করে এইভাবে আমাদের জান সোনা পাখি দরজাটা খোলো, আজকের মতো খোলো। আমি তো তখন দরজা খুলতে চাই না, আমি রুমের মধ্যে থেকে চিল্লানো শুরু করি, আমার কাঁচা ঘুমটারে ভেঙে দেয়, তখন কি ভাল লাগে? আমার শরীরের মধ্যে থরথরে কাঁপুনি উঠে যায়, কাঁচা ঘুম কেবল ঘুমাই, সেই সময় আইসিও আমার কাঁচা ঘুম নষ্ট করে প্রত্যেকটা দিন, একদিন হয় তাও হয়। তখন আমি চিল্লাবো সেই ভয়ে ওই রকম করে, শুনে পাখি জান একটু দরজাটা খোলো না, আজকেই গেছি কালকে থেকে আর যাব না। এইরকম করে যাই হোক আমি দরজাটা খুলি ওর এই কথায়। তারপরে এসে শুয়ে আমার পাশে কি করে বিলিসার মতো টুক করে শুয়ে ঘুমায় পড়ে। মানে আমি যে একটা বউ, আমার সাথে 2টা ভালো মন্দ কথা বলবে, আমার একটু জড়িয়ে ধরবে আদর করবে, মানুষের মানে বউয়ের সাথে কত ভালো মন্দ 2 দণ্ড কথা থাকে না, কিছুই বলে না। আমার মনে হয় কি যে ও আমার বলে মনের কাছে দুর্বল, মানে ভয় পায়, কেন যে এইটা করে আমি বুঝি না। তারপরে একটা ঘটনা ঘটছে আব্বু। তখন আমার আব্বু বললো কি হয়েছে তারপর বলতো? তখন আমি বললাম যে আব্বু, আমি এখানে বিয়ে হয়ে আসার পরে ঠিক 15 দিন নাই যেতে আমার শ্বশুর বাড়ির আশপাশের মানুষের কাছ থেকে তোমার জামাই সম্পর্কে কিছুটা সত্য কথা জানতে পেরেছি। তখন আমার আব্বু বলল কি সত্য কথা তাড়াতাড়ি বলতো? তখন আমি বললাম যে আব্বু, তোমার জামাইকে এই যে এলাকার মানুষজন বা তার ফ্যামিলি তাড়াতাড়ি এই যে তোমার মেয়ের সাথে হুড়পাড় করে বিয়ে শাদী দিয়ে নিয়ে আসতো কেন জানো? তখন আব্বু বলছে কেন? তখন আমি বললাম যে শোনো আব্বু, তোমার জামাই পাশের বাড়ির হ্যাপি সুন্দরী একটা বউ আছে, মানে সম্পর্কে ওর স্বাস্থ্য ভাবি হয়, তার স্বামী বিদেশ থাকে, আর শুনেছি নাকি বিয়ের আগে সেই মেয়ের কাছে নিয়মিত আসা যাওয়া করতো। আর এইভাবে আসা যাওয়া করতে করতে সেখানে একটা গাঢ় সম্পর্ক বা ওই সমস্ত অবৈধ সম্পর্কের কারণে 7 দিন, মানে চোরের আর একদিন গ্যারেস্টের ওই যে কথা আছে না, মানে এলাকার মানুষ যেই হোক মানে তাদের সাথে ওর এই বিষয়টা ধরা পড়ে যায়। ধরার পড়ার পরে সেখানে ওকে নিয়ে একটা বিচার হয়, এলাকার মাতবররা বিচার করে। তো তারপরে ওই ভাবির স্বামী বিদেশ থেকে ওই ভাবির এই কেলেঙ্কারি কথাটা শুনে ফেলে। শোনার পরে তখন তার ভাবি যাই হোক, তার ওই ভাবির স্বামী বিদেশ থেকে তার ওই বউয়ের কথাটা মানে সমস্ত কিছু মেনে নেছে, মেনে নেওয়ার পরে তার ভাবি তো ঠিকই আছে, স্বামীর ঘর দূরেই আছে, কিন্তু ও কোথায় যাবে? তখন ওকে বাধ্য করলো এলাকার মানুষ যে তাড়াতাড়ি আমার শ্বশুরকে বলছে যে তোমার ছেলেকে বিয়ে শাদী দাও, তা না হলে এই ছেলে আবার কার ঘরে ঢুকবে, কোথায় যাবে, কি করবে, এইরকম বাজে স্বভাব, তোমার ছেলেকে ভালো করার চেষ্টা করো। তখন আমার শ্বশুর মানে শাশুড়ি তারা উঠে পড়ে এই যে তোমার মেয়েকে নিয়ে এসে তার পুত্রবধূ করছে। এই হচ্ছে তার তাড়াতাড়ি বিয়ে করার কাহিনী। আর এই যে সে এই যে সারাদিন কাজ করে এসে চাইতে ভাত খেয়ে মুখের কুলি ফেলায় পানিটা ফেলে যায় দোকানের উপরে যায়। কেন এটা জানো? আমার সন্দেহ হয় আব্বু জানো, সে হচ্ছে, আমার মনে হয় কি যে এখনো তার সেই ভাবির কাছে আসা যাওয়া করে বা প্রেম প্রীতি করে, তার ভাবিকে সে ভালোবাসে। মানে কেন সে আমার কাছে আসে, আমার মতো যৌবনবতী এত সুন্দর না দুষ্ট দুষ কোলভর একটা বউ তার, না জানি
তার দারুণ আকর্ষণ থাকবে। সারাদিন কাজের মধ্যে তার মনের মধ্যে কল্পনা জাগবে যে আজকে যাই আমার বউয়ের সঙ্গে এটা করব ওটা করব, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বউকে জড়িয়ে জড়িয়ে ঘুমায় পড়বো। এরকম একটা পুরুষের আকর্ষণ থাকবে, মনের মধ্যে কল্পনা হবে। তা তো নয়, সে আরো কি করে, এই রোকসানা তাড়াতাড়ি ভাত দাও তো। এসে আমার হাতে মানে আমি যে ভাতটুকু যতটুকু দেরি, তাড়াতাড়ি সে ভাতটা খাওয়া হলেই সোজা বাইরে চলে যায়। আর একটাই প্রতিদিন ওসিলা খুঁজছে, সে নাকি চায়ের দোকানে যায়, চা খাবে, ক্যারাম খেলবে। আর আসার সময় কি করে জানো, হাতে ক্যারামের ওই সাদা বড়িক ওইটা হাতের সাথে চিহ্ন মেখে নিয়ে আসে। আমারে বুঝাই কি যে আমি ক্যারামের ঘর থেকে আসতেছি। মানে চোরের মনে যা থাকে আর কি। আমি কি ওরে জিজ্ঞাসা করছি যে তুমি ক্যারাম খেলো না, তুমি অন্য কোথাও যাও, আমি কি তা বলছি? মানে নিজের দুর্বলতা নিজে এটা ধরাই দেয় আমার কাছে। আমি তখন আসলে এটা বুঝতে পারি যে এলাকার মানুষজন আমাকে যেটা বলছিল আসলে এটা কতদূর সত্যি, তাই তো। তো আমি নতুন বউ হিসাবে তো আর রাত্রে বাইরে যাই ওকে ভাড়া দিয়ে দেখতে পারি না যে ও কোথায় যায় কি করে, আসলে কথাটা কতদূর সত্য। আমি আগে একটু পুরনো হয়ে নি, তারপরে ওর পোকা বেঁচে ছাড়বো না, দেখি আগে ও কোনে যায় না যায়। তখন আমার আব্বু বলতেছে, হ্যাঁ রে রুকসানা, তাহলে তো জটিল কথা। তা তুই কি ডিসিশন নিচ্ছিস, কি করবি, আমি কি করতে পারি বলতো? তখন আমি বললাম যে আব্বু, তুমি ওকে একটা ফোন করে মানে তোমার জামাইকে একটু নিষেধ করো যে জামাই বাবাজি, আমি তোমার একটা ব্যাড দিবস শুনতে পারলাম, তুমি নাকি একটা দিনও সকাল সকাল ঘরে এসাও না, আমার মেয়েরে ফেলে রেখে তুমি রাত 2-3টার সময় বাইরে আড্ডা মেরে তারপরে ঘরে ফেরো। আর প্রতিদিনের এই অভ্যাসটা তুমি অভ্যাসটা বাবা চেঞ্জ করো, তা না হলে কিন্তু আমার মেয়ে তোমার সংসারে থাকবে না, যেহেতু আমার কাছে এই অভিযোগটা আসছে। এইভাবে বলে তোমার জামাইকে একটু শাসন করো। কারণ ওর আব্বু ওকে শাসন করে করে দেখছে আর সে পারে না, মানে আমার শ্বশুর হাঁপসে গেছে, আর ওকে শাসন করে কিছুতেই ভালো করতে পারছে না। তো এই বলো তো আব্বু, এটা কি কোনো ভালো ছেলের কাজ, কোনো ভালো মানুষের কাজ এটা যে প্রত্যেকদিন রাত 2টায় বাড়িতে ফেরে আর বউকে এসে দরজা খোলো দরজা খোলো এই জ্ঞান জ্ঞান করা? এটা একদিন হয় 2 দিন হয় মেনে নিয়ে যায়, প্রত্যেকটা দিন এটা কেমন কথা? আমার এই জন্য ভালো লাগতেছে না। আর যদি শোনো আব্বু, আমি তোমাকে পরিষ্কার বলে দিই, তুমি তো আমার বিয়ের আগে 2-4 দিন আমার সাথে সেভাবেই, মনে আছে তোমার? ওই যে থাকছিলে, এইভাবে যদি মানে জামাই, তোমার জামাই যদি এইভাবে জ্বালাতন করে, আমি কিন্তু আর এখানে থাকবো না। আমাকে কিন্তু ওইভাবে তোমাদের বাড়িতে নিয়ে যায় চালায় নিতে হবে না। তোমার এই খাসির মতো মেয়েকে কে চালাবে শুনে? তোমার জামাই যদি আমাকে সময় না দেয় তা আমি কি করবো, কোথায় যাব? তুমি আমাকে কিন্তু একটু সময় দিয়ে চালিয়ে নেবে, তা না হলে কিন্তু আমি দেখো না, আমি যেদিক চোখ যায় যার সাথে যা কি যা মন চায় তা কিন্তু করে বসবো না। আমার লাগে না? হ্যাঁ, আমার লাগবে না? তোমার জামাই যদি এভাবে আমার ফাঁকি দিয়ে চলে, তোমরাও পানির বালির হাত দিয়ে বাড়িতে বিয়ে দিয়ে একদম বসে আছো, মনে হচ্ছে তোমাদের দায়িত্ব ফুরিয়ে গেছে। তখন আমার বাবা বলে, হ্যাঁ রে রুকসানা, এইভাবে বলিস না তোমা, ব্যাপারটা আমি একটু দেখছি খুঁটি, আসলে জামাই তোর সাথে কেন এরকম করতেছে। আর শোন দেবা, তোকেও আমি বলি, ওই যে আশপাশের মানুষ তোকে যেটা বলছে জামাই সম্পর্কে, ওই যে পাশের বাড়ির ভাবির সাথে নাকি জামাইয়ের এরকম একটা ভালোবাসার সম্পর্ক আছে, যেটা বিগত জীবনে হয়েছে। এখন তুই একটু খুঁটিয়ে দেখ, একটু হাতিয়ে দেখ যে চায়ের দোকানে যাওয়ার উছিলা করে জামাই আবার সে মেয়ের কাছে যায় না তো। যদি এরকম কিছু হয় তাহলে তোর কিছু বলা লাগবে না রে বা। 7 দিন চোরের 1 দিন গ্যারেস্টের কথাটা মনে রাখিস। ওই ছেলে আবার দেখিস আরেকটা দিন ধরা পড়বে। আর যদি এলাকার মানুষের হাতে ওই ছেলে পড়ে যায়, তখন দেখিস যে ওর বিচার হবে। আর তুই সেদিন ওই ফাঁকে ওই ওসিলাই দিয়ে সোজা আমার বাড়িতে চলে আসিস তো। তোর মতো মেয়ে আমার সংসারে আসলে কি হবে, তোকে আমি চালিয়ে নেব। তোর মা তো জানিস যে অসুস্থ, এই পেটের ব্যথা মাথার ব্যথা এই বুকে হাড়ের অসুখ নানান সমস্যা একটার পর একটা লেগেই থাকে। আমি তো একদিনও স্বস্তি থাকতে পারি না রে। সাধারণ সামান্য যতটুকু ইনকাম করি আমি, তোর মায়ের ওষুধপাতি কিনতে কিনতে আমার তো সব ফুরিয়ে যায়। আমি তো ভালো নেই। তাছাড়া একটা ছেলে মানুষ একটা পুরুষ মানুষ বউয়ের কাছ থেকে সুখ শান্তি সবকিছুর থেকে যদি আসলে এইভাবে দিনের পর দিন বিরত থাকে, তাহলে তার কি দিন ভালো যায় বল? এই জন্যই তো তোর বিয়ের আগে তোর সাথে 2-1 দিন এভাবে যাই হোক মানে যা হবার হয়েছিল, এটা তো বুঝার কি আছে। কিন্তু আমি তো আর ইচ্ছা করে না, মানে আমি আর না পেরে যাই হোক এটা হয়েছিল। মানে আমি বলে কি, জামাই যদি কন্ট্রোলে না আসে তুইও চেষ্টা কর, আমিও বলে চেষ্টা করব, সে যদি কন্ট্রোলে না আসে তারপরে বাকিটা তুই আর আমি দুজন মিলে বুদ্ধি করে যেটা হয় সেটা করব। তবে আমার মনে হয় কি জানিস রে মা, ও মনে হয় ওই বউটার কাছে এখনো আসা যাওয়া করে, তা না হলে তোর মতো এত সুন্দর রূপবতী সুন্দরী মেয়ে থাকতে, এত সুন্দরী যৌবনবতী একটা বউ ঘরে পেলে কোনো ছেলে বাইরে যায় রাতের পর রাত এইভাবে কি আড্ডা দেয়? তা কখনো না। এখানে একটা আমার মনের মতো সন্দেহ জাগছে। আসলে জামাই আমার মনে হয় বাইরে ওই ক্যারাম খেলার ওসিরা করে ওখানেই আসা যাওয়া করে।
তুই তারপরে একটা লোক সেট করতো, এরকম কোনো ম্যান, এমন কোন একটা ব্যক্তিকে সেট করবি যাতে ওই ওই শুন তোর এই ভাবির মানে যে ভাবের কাছেও আসা যাওয়া করে সেই ভাবির ঘরে ফলো করতে পারে আসলে জামাইটা সেখানে আসা যাওয়া করে কিনা। যদি একটা দিন সঠিক ইনফরমেশন নিতে পারিস তাহলে আমি এর বন্ধ ব্যবস্থা করে ছাড়বো। কেন, সে কি আমার মেয়েকে পাগল পাইছে, নরম পাইছে, আমরা কিছু পারি না করতে? অবশ্যই করে দেখাবো। আর শেষ কথা, যদি ও ওখানে যদি মানে দিনের পর দিন তোকে সে সুখী করতে নাই পারে, তাহলে তুই আমার উপরে ডিপেন্ড করিস, সারা জীবন তোকে আমি চালিয়ে নেব। তোকে কোথাও আর বিয়ে শাদী করতে হবে না। কেন, আমার আচরণ তোর ভালো লেগেছিল না বিয়ের আগে যেটা হয়েছিল? তখন আমি বললাম তো বাবা, তুমি আমাকে যে এত সুন্দর করে সেদিন আসল হাপ্পান ওই সমস্ত করছিলে, মানে আমার এতটা ভালো লেগেছিল। আজ পর্যন্ত বিশ্বাস করে কসম খেতে বলছি, তোমার জামাই আমাকে এত সুন্দর করে সুখী করতে পারেনি। আমি তো সেদিনের কথা ভুলতেই পারি না। এত ভালো লাগছিল বাবা। এই জন্যই তো মাঝে মধ্যে যখন তোমার জামাই গভীর রাত্রে বাড়িতে ফিরে, মানে আসেই না, চায়ের দোকানে পড়ে থাকে না, কোথায় পড়ে থাকে কেডা জানে, ওরা ডিম বাবা সে, আর আমার ভাল লাগে না এসব। তখন ওই শুয়ে শুয়ে একা একা কল্পনা করি যে বাবাই তো আমার ভালো, সে আমাকে যেভাবে জীবনে সুখী করছে, আসলে এরকম কেন আমার স্বামীটা হলো না? আমার স্বামী যদি এরকম হতো তোমার পরাণটা জুড়ে যেত। আবার শোনো বাবা, সে কি করে জানো, আমি এত করে বলি যে শুক্রবারের একটা দিন সপ্তাহে আমাকে নিয়ে তুমি কোথাও ঘুরতে যেতে পারো না, বাইরে কোনো তোমার বন্ধু বান্ধবের বাড়ি, অথবা কোনো নদীর পাড়ে, অথবা কোনো পার্কে, অথবা শহর বাজারে কোথাও আমার নিয়ে একটু ঘুরাই ফিরাই নিয়ে আসো। খালি কি বাড়িতে বসে বসে ভাল লাগে? আমার তো আর ভাল লাগে না। তোমার জামাই কি বলে জানো? তোমার জামাই বলে কি যে তোমার মতো যে এরকম মুসলমান খাসির মতো হাতির মতো একটা বউ নিয়ে আইছি আমি, আমি তো তোমার কাঁধ অব্দি ওই বেটে। আমার আসলে জানো তোমার এ নিয়ে রাস্তায় বেরোতে খুব লজ্জা করে। আমি বললাম কেন? আমার মতো সুন্দরী বল তোমার সাথে থাকলে সে তো আর তোমার গর্বের কথা, ভালো। কিন্তু তুমি লজ্জা পাচ্ছ কেন? সমস্যাটা কি তোমার বলো তো? তখন বলতেছে কি জানো, যে না, তা বলছি না, ঠিক তুমি মাইন্ড করো না, মানে আমার চেয়ে তুমি বেশি আধা উঁচু লম্বা তো, আর আমার চেয়ে স্বাস্থ্য মাস্তে তোমার ভালো। তা অনেকে ভাববে কি যে এটা হয়তো ওর ভাবিও, বড় ভাবিও অথবা মা ছেলে এরকম ভাববে। এটা ভেবে মানে আমার বন্ধু মহলে গেলে তারা হয়তো এই ধরনের কটূক্তি করবে বা কোনো লজ্জাজনক কথা আমাকে ব্যাকসন দিতে পারে, এই লজ্জা করে মানুষও এটা ভাবতে পারে। এই জন্য তোমাকে আমি সাথে নিয়ে কোথাও বেড়াইতে চাই না। তাছাড়া আমারও তো ইচ্ছে করে যে আমার বউরে নিয়ে আমি কোথাও বেড়াইতে যাই, কিন্তু এই কারণে আসলে তোমাকে আমি নেই না, আমার লজ্জার কারণে এটা। জানো বাবা, তাহলে বলো যে তোমার জামাই আমার সাথে কি অ্যাডজাস্ট হয়েছে? তুমিই বলো। মানে রাতারাতির মধ্যে তো তোমরা তাড়াতাড়ি করে মানে তোমার মেয়ের জন্য বিয়ে শাদী দিতে পারলে, ওই যে তারা যৌতুক নেই নাই, সস্তায় মেয়েটা বিক্রি করে দিয়েছে পরের বাড়িতে। মানে জামাইরে তো দেখলে না। আমি তোমার যেই রকম জোয়ান বত্তা একটা মুচো নামে একটা হ্যান্ডসাম সুন্দরী মেয়ে, আমার সাথে তো তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলেরই দরকার ছিল, তাই না? তুমি তা না করে আমার কা দুগ্ধ একটু জানা চুনোপুটির মতো সেই ছেলের সাথে আমার দিয়ে দিলে। খালি গান্ডা গন্ধ সেই ছেলেটা স্বাস্থ্য থাকলেই হয়? আর কিছু লাগে না? একটা অ্যাডজাস্ট হওয়ার ব্যাপার আছে না? হুঁ, আমার আসলে কপাল দশা। কপালের বক থাকলে নেবে কে? আমার তো মানে কি বলবো, আল্লাহ না চাইলে তো আসলে হয় না, আমি চাই বা কি করব? আল্লাহ আমাকে সবই দান করছে। আমি সুন্দরী হয়ে কি করব? হ্যান্ডসাম সুশ্রী হয়ে কি করব? আল্লাহ যদি কপালে রাখে এরকম বেটে ছেলে চুনোপুটি, সেখানেই যাই আমার সংসার করতে হবে। তখন আমার আব্বা বলতেছে, হ্যাঁ রে রুকসানা, হাক্ষেপ করে এতটা হাক্ষেপ করে আর আমাকে লজ্জা দিস না তো। যা হবার হয়ে গেছে, আসলে কপালে লিখন না থাকলে আমি বা এত রাতারাতি কেন তাদের কথায়, তাদের প্রস্তাবে রাজি হয়ে তোর বিয়ে শাদী দিলাম? বুঝিস না এটা? ওপর আল্লাহ না চালে হয় না রে মা। যাই হোক, এটাকে মেনে নে। আর যদি ওখানে তুই নাই টিকতে পারিস, তোর স্বামী যদি তোকে সময় না দিয়ে দিনের পর দিন তার ওই পাশের বাড়ির স্বাস্থ্য ভাবির সাথে পরকীয়া সম্পর্কের সাথে মিলিত হয়ে থাকে, তোকে সময়ই না দেয়, তাহলে তো তোর এই কষ্ট আর আমিও মেনে নিতে পারতেছি না। আমি তো আছি, আমি তোকে চালিয়ে নেব রে। তুই মনে করবি যে তোর পিছনে কোনো চিন্তা নেই, তোকে আর কোনো জায়গায় বিয়ে শাদী করতে হবে না। আমি তোর বাপ হিসাবে আমি তোকে চালিয়ে নেব। যেটা একবার জীবনে ঘটছে সেটা না হয় সারাটা জীবনে তোকে সাহায্য করে যাব। তোর মায়ের যে কন্ডিশন, আমার মনে হয় কি জানিস, তোর মা যেন কখন আমার ছেড়ে চলে যায় রে, মানে সে কখনোই একটু সুস্থ থাকে না, ভালো থাকে না। আজ এটা কাল ওটা। আমি যখন কাজে যাই এসে ফিরি যে আশেপাশে তোর চাচিরা এসে তোর মায়ের পাথায় পায়ে ঢালছে, মাথা ঘুরে পড়ে গেছে, নানান রকম সমস্যা তার। কি করি বলতো? তাকে তো চিকিৎসা করতেছি না তা তো না, আমার যতটুকু সাধ্য আছে তাকে তো চেষ্টা করে ট্রিটমেন্ট করেই যাচ্ছে। তারপরেও যদি সে ভালো না হয়, তো এরকম মানুষ কি বেশি দিন থাকে বল? তারপরে
যদি আল্লাহ হায়াতে রাখে তো থাকবে, না হলে বাড়ি যদি চলে যায় তাহলে তো শেষ অবলম্বন তো আমি আছি, আমাকে ধরেই তুই থাকবি। আমি কি কম নাকি? তোর বাবা বলে কথা, জোয়ান মধ্যে হ্যান্ডসাম, এখনো মনে হয় না যে তুই আমার অত বড় মেয়ে হয়েছিস। আমি তো আমার জামাইয়ের চেয়েও শক্তিশালী জোয়ান মধ্যে একটা ছেলে রে। তুই চিন্তা করিস কেন? আপাতত ওখানে থাক, আর যদি খুব প্রয়োজন হয় তাহলে এক কাজ কর রুকসানা, তুই এখানে এসে 2-4-10-20 দিন থেকে যা। আর এই ফাঁকে যদি সম্ভব হয় তোকে 2-1 দিন না হয় আমি আদর প্যান করবো, সময় দেব, ওই পূর্বের মতো মনে আছে তোর, এভাবে তার চেয়েও সুন্দর করে সুখী করব তোকে। তাহলে দেখবি তোর অনেক ভালো লাগবে। ওই জামাইয়ের অভাবটা তখন তোর মনের মধ্যে আর এতটা কষ্ট দেবে না, জ্বালা করবে না, বুঝতে পারছিস? তখন আমি বললাম, হ্যাঁ বাবা, তুমি যেটা বলছো প্রয়োজনে আমি তাই করবো, কারণ আমার লাগবে, আমি আর এইভাবে থাকতে পারছি না। তোমার জামাই আমাকে মোটেও সময় দেয় না, খালি ভাত কাপড় হলেই হয়। স্বামীর কাছে কত কথা বলার থাকে একটা বউয়ের। আমার মনে হয় কি জানো, যে আমার স্বামী তার কর্ম থেকে সন্ধ্যায় বাড়ি ফিরবে, খাওয়া দাওয়া করবে, দোকানপাটের বা যাবে, 1/2 ঘন্টা 1 ঘন্টা থাকবে, মানুষ যায় না সেভাবে, যাবে আসবে, স্বাভাবিক যেরকম মানুষের কাজ। তারপরে সে বউ নিয়ে ঘরে শুবে, আমি তাকে জুড়ে জুড়ে আমার মনে দুটা হাসি খুশি কথা জানাবো, আমার সংসারে কি লাগবে না লাগবে। তারপরে এক সময় যখন ভালো লাগবে, দুজনের মধ্যে একটা ইমেজ প্রতিফলন তৈরি হবে, তখন অনেক কিছুই তো হতে পারে। একবারও হতে পারে, দুবারে হতে পারে। কিন্তু আমার জীবনে এরকম কোনো রাতই পাইলে না, ওই যে বাসর রাত, সেই রাত্রে না 2বার বিলাই মারছিল, তারপরে আর খবরই নাই উনার। আমার মনেই পড়ে না যে কবে আমার সাথে যে থাকছে, মানে এসে থাকে থাকে যে না তা না। মানে আমি ওই যে সে 2টোর সময় আসে এসে, সে কি যেন খাই আসে না কি, চোখ টোক লাল, কেমন যেন অস্বাভাবিক লাগে জানো। মানে আমার মনে হয় কি ওই একটু দুর্বল টাইপের, মানে আইসে এসে ওই কোন রকম আমার ঘুমের মাতালে, আমার তো ইচ্ছা নেই সেই অবস্থার পরে হয়তো একদিন, মানে ওই সমস্ত থাকলো না থাকলো বুঝি না আমি, আমার তো কিছু মনে হয় না। তারপরে আবার 7 দিন 10 দিন খবর নেই, ওই বাইরেই থাকে। আমার তো সন্দেহ হয় যে ওই পাশের বাড়ির ভাবির সাথেই ও প্রেম প্রীতি ভালোবাসা ওর এখনো টিকে আছে। তা না হলে আমার মতো বউ রেখে দিনের পর দিন কেনই বা বাইরে থাকবে বলো? এটা প্রশ্ন আসে না? তো বাবা, এখন তুমি বলো তো আমি কি করব? আমি তো আর পারতেছি না। তোমার জামাইরে কিন্তু তুমি একটু শাসন পালন করে তাকে একটু বুঝিয়ে বলো, সে যেন সকাল সকাল 5টা ছেলের মতো বাড়িতে ফিরে বউ নিয়ে সঠিকভাবে সংসার করে। তা না হলে কিন্তু তুমি যেটা বলছো সেটাই করবো না। আমার এটা হচ্ছে শেষ কথা। তখন বাবা বলল, ঠিক আছে রুকসানা, তোর তো সব কথাই শুনলাম, অনেক বক বক করে তো সব কথা শোনালি, তুই চিন্তা করিস না রে মা, আমি তোকে চালিয়ে নিতে পারবো। তোর বাবা এখনো বেঁচে আছে, তুই চিন্তা করিস কেন? আগে একটু ট্রাই করে দেখ। ছেলেটা যদি সত্যি, তোর কথাই যদি সত্যি হয় যে সেখানে আসা যাওয়া করে এই জন্য তোকে সময় দিতে পারে না, আর চায়ের দোকানে যাওয়ার উছিলা করি আসলে সেখানে যাই কিনা, এটা তুই ধরার চেষ্টা কর। যদি এটা সত্যি হয় তাহলে দেখবি সত্য কখনো গোপন থাকে না রে মা। একটা সত্য দেখতে গেলে হাজারটা মিথ্যা কথা বলতে হয়, যেটা তোর স্বামী তোর সাথে এতদিন করে যাচ্ছে দিনের পর দিন। তো সত্য থাকলে, সত্যই যদি হয় তাহলে দেখবি ধরা পড়ে যাবি, তখন তার সঠিক বিচার হবে, বুঝতে পারলি? সে পর্যন্ত তুই থাক। তারপর যদি তোর খুব প্রয়োজন হয় মাঝে মধ্যে এখানে আসবি, এসে আমার সাথে একটু সময় দিয়ে যাবি, ব্যাস হয়ে গেল। আর এছাড়া তো আর কোনো পথ নেই। আর বাকি জীবনটা তোকে আমি চালিয়ে নেবো, এটা আমারও আশা আছে। আর যদি ওখানেই থাকতে পারিস থাকবি, পরেরটা পরে হবে, চিন্তা করিস না তো। তো ঠিক আছে। তখন আমি বললাম যে আব্বু, তাহলে তোমার কথাই ঠিক। আর এই কথা শোনো, আমার সাথে যখন তুমি মোবাইলে কথা বলো, আবার একটু ফাঁকে টাকে থেকে কথা বলো, মায়ের সামনে কথা বলো না। মা যাতে আবার এটা বুঝে টুঝে না যে এমনি হার্টের রুগী, আবার কখন কোন কথা সে তার মধ্যে ইফেক্ট করবে, বুঝতে পারছো? তো তখন আব্বু বললো, ঠিক আছে রে মা। তখন আমি বললাম যে তাহলে অনেক কথাই তো হলো। আমার ওই যে ছোট ননদটা, সে আবার আমার দিকে তাকাচ্ছে, আরে আরে এত সময় কার সাথে কথা বলতেছি জিজ্ঞাসা করতে পারে। তো ঠিক আছে রাখি, এখন রান্নাও চুলাই দিতে হবে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, সে আবার আসবে না তো, আজ তারও আসার সময় হয়ে যাচ্ছে। দেখি চেষ্টা করে তাকে ফেরাতে পারে কিনা। শোনো আব্বু, তুমিও কিন্তু তাকে একটু মোবাইল করে একটু ভালো করে শাসিয়ে দেবা, নিষেধ করবা, ভালো করার চেষ্টা করবা। এইরকম ছেলে মানে আর 5টা যদি মানুষের হয় তাহলে সমাজটা কিন্তু ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বোঝো না? ভালো পরিবেশ গড়ার জন্য আমার মতে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা বউয়ের স্বামীকে এইভাবে জব্দ করে তাকে ফিরিয়ে আনা উচিত, বুঝছো আব্বু? তখন আমার বাপ বললো, হ্যাঁ রে মা, এইরকম যেন ঘরে ঘরে এইরকম মেয়ে থাকে তার স্বামীকে যেন খারাপ পথ থেকে ফিরে আনার চেষ্টা করে, তাহলে প্রত্যেকটা ঘরে শান্তি থাকলে দুনিয়াটা খুব ভালোভাবে চলবে রে মা। যাই হোক, তা আব্বু অনেক কথাই তো হলো, এখন রাখি। তখন আব্বু বললো, ঠিক আছে রে মা, তাহলে রেখে দাও। তখন আমি আমার আব্বুর সাথে এই কথা শেয়ার করে, মানে সুন্দরভাবে এটা ফোনটা কেটে দিলাম, কেটে দিয়ে মানে আমি আমার মতো করে
রান্না বান্না ইয়ে করে আমার স্বামী আসলো, স্বামীকে অনেক মানে ভাত খাইতে খাইতে যেটুকু কথা বলার সুযোগ পায়, তারপরে তো আর সময় পায় না। তার মানে ভাত খাওয়া শেষ হলে যেন হাতটা মুছতে মুছতে সে দোয়ানের পর চলে যায়, আর ফেরে না। তো এইটা ইয়ে করে যাই হোক, দিনের পর দিন চলতে চলতে আমার স্বামী হঠাৎ করে এই যে যে কথা আমার আব্বার সাথে বললাম, ধরা পড়ে গেল। যখনই ধরা পড়ে গেল, এলাকার মাতবার এসে তার বিচার করলো, যে আমার শ্বশুরকে বললো, হ্যাঁ তোমার ছেলে এই এর পূর্বে একবার এই মেয়ের সাথে ধরা পড়লো, বিচার করে তোমার ছেলেকে তো বিয়ে সাথে দিলে, তারপরে এত সুন্দর একটা মেয়ে নিয়ে আসলে তোমার ঘরে, এত সুন্দরী বউ থাকতে কেন আবার সেখানে আসে? নিশ্চয় তোমার ছেলের চরিত্র খুব যে ভালো তা আমরা বলছি না, তোমার ছেলে ভালো না। তাহলে কি করা যায়? পরে ওই ভাবের স্বামী বিদেশ থেকে ওই স্বামীকে মানে না করে দেওয়ার ইয়ে করলো, যে সেই বউকে আর ভাব দেবে না। এলাকার মাতবর সেই বিচারে ওই মেয়ে মহিলার সাথে আমার স্বামীর বিয়ের বন্দোবস্ত করলো। তাদের ওই রাত্রে বিয়ে শাদী দিল। আর আমি সোজা আমার বাবাকে ফোন করে সেই রাত্রে আমি আমার বাপের বাড়িতে চলে আসলাম, মানে কিছুদিন পরে এই ঘটনাটা ঘটলো। চলে এসে তারপর আমার মা এদিকে অসুস্থ, আর আমার বাপ আমাকে সুন্দরভাবে চালিয়ে নিতে লাগলো। 1 বছর যেতে না যেতেই আমার মা দুনিয়া ছেড়ে চলে গেল বন্ধুরা। তারপরে আমার বাবাকে আমি বললাম যে বাবা, মা তো চলে গেল, স্বামীর সংসারও তো আমি মুছে দিয়ে আসলাম, এখন আমি কি করব? তখন বাবা বললে, রুকসানা, আর চিন্তা করিস না তো, তোর মাও চলে গেছে, আমি আর চাচ্ছি না যে তোর কোনো নতুন মাকে সংসারে নিয়ে আসি, তুই আমার সংসার দূরে থাক। তারপরে বন্ধুরা, আমার বাবাকে যদি সারাটা জীবন হয় পার করে দিলাম, ওই যে পূর্বে যেটা ঘটছিল সেভাবেই বাবা আমাকে সময় দিয়ে দারুণ ভাবে সে আমাকে খুশি করে দিনের পর দিন সুন্দরভাবে। আর আমিও আমার যে মানে রূপ চেয়ার আমার বাবা দারুণ ভাবে আমাকে প্রাণটা ভরিয়ে শান্তি করে খুশি করে দিন পর চালিয়ে নিতে লাগলো। আর আমি কোনো অভাবও বুঝলাম না। বাবা মেয়ে কেউ মাইন্ডও করলো না, আমাদের কোনো সন্তানাদি হলো না, এটাই হচ্ছে কথা। যাক, সুন্দরভাবে দিন যাপন করতে থাকলাম, এভাবে জীবনটা চলতে থাকলো। তো বন্ধুরা, আমার এই গল্পটা এই পর্যন্ত, এটা তোমাদের কেমন লেগেছে? তোমাদের জীবনে যদি কারোর সাথে এইরকম ঘটনা ঘটে, তোমাদের যদি জীবনে এইরকম স্বামী জুটে থাকে, তাকে সুন্দরভাবে শাসন বারণ করে চোখে চোখে নজরে রাখবে, তাকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, তাহলে দেখবা তোমার স্বামীও একদিন না একদিন সাহিত্য হয়ে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, চেষ্টা করবা। তো যদি এরকম কারো বোনের সাথে এরকম ঘটে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, শেয়ার করে তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট শিশুকে নিয়মিত স্কুলে পাঠাবে। আজ এই পর্যন্তই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। হ্যালো শিহাব। জি শাশুড়ি আম্মা, কিছু বলবেন? হ্যাঁ রে বাবা, কিছু তো বলতেই চাইছিলাম। তুমি কি বাড়িতে না ঢাকাতে আছো? না না, আমি ঢাকাতেই আছি। আমি বাড়িতে ফিরবো, প্রথম রোজার আগে চলে আসবো। আহ তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। কি কথা বলবেন, বলে ফেলুন। আরে বাবা, সহজেই তো বলতে বলছো, আসলে আমার তো মুখে কথাটা সহজে আসছে না। কি এমন কথা বলবেন যে সহজে মুখে আসছে না? আরে নিশ্চিন্তায় বলে ফেলুন না। আচ্ছা, সে কথা না হয় বলছে তোমারে পরে বলে। মেয়ের কাছে কি কথা টথা হয়েছে? ফোন করে যোগাযোগ করছো বাড়িতে? হ্যাঁ, আপনার মেয়ের সঙ্গে তো প্রত্যেক দিনই আমার যোগাযোগ হয়। ও, ও বাবা, ওরা আছে ভালো সবাই? হ্যাঁ, ভালো থাকবে না কেন? ওদের ভালো রাখার জন্যই তো আমি ঢাকাতে পড়ে আছি, কাজকর্ম করতেছি। তবুও যদি ভালো না থাকে, কেন ওদের সঙ্গে আপনার যোগাযোগ হয় না? না রে বাবা, আজ কয়েকটা দিন ওদের ফোনও দিই না, ওরাও আমাকে ফোন টোন দেয় না। আচ্ছা, তা যাক আম্মা, আপনি কি যেন একটা বলতে চাইছিলেন, থেমে গেলেন কেন? বলে ফেলুন। বাবারে, তোমার যে এই কথাটা কি করে বলে শরম করতেছে বলতে, তবুও বলি, তোমার কাছে কি লোকজন আছে নাকি অন্য কেউ? না না আম্মা, আমি তো জানেন এখানে নিরিবিলি একলা বাসাতে একলাই থাকি। এখানে আমার পাশে কোনো লোকজনও নেই, কেউ নেই। বলেন, একদম নিশ্চিন্তে আপনি বলে ফেলেন। আচ্ছা, আগে আমাকে এইটা বলো তো বাবা, তোমার শ্বশুর কি তোমাকে ফোন টোন দিছিল? কথা হয় সে যে বিদেশ গেল, আর সে যে কি হালে আছে না আছে, কোনো কিছু শুনছো তুমি? কই না তো, শ্বশুর তো আমাকে একটা দিনও আর ফোন করে না। কি হয়েছে বলেন তো, আমাকে কিছু হয়েছে নাকি? আর বাবা, তোমার শ্বশুরের কথা আর কি বলবো, সে ওখানে যাই নাকি একটা শাদি করে বসে ফেলছে বিদেশি মেমরে। এখন আমার কি হবে একটাবার ভাবতে পারছো? এই কথা তোমার কাছে শেয়ার করতে চাচ্ছি। তাই নাকি? এটা কবে শুনছেন? আসলে কি এটা সঠিক নাকি আপনি আন্দাজ করে বলছেন? বাবা রে, আমি কি সঠিক না হয়ে তোমার এই কথাটা বলছি?
ওই যে পাশের পাশের বাড়ি আমজাদের বাপ, ওর কাছে ছিল, ওখান থেকে কিছুদিন আগে আসছে 3 মাসের ছুটিতে এখানে থাকবে। ও এসে আমাদের সমস্ত কিছু বলছে। সে নাকি ওখানে একটা শাদি করেছে ওখানকার ম্যামরে। তো যাই হোক, সেটা বড় কথা না, বিষয় হচ্ছে আমার সঙ্গেও আজ বিগত 3টা মাস ফোন করে যোগাযোগ করে না। কেনই বা করবে বলো? সেখানে যদি সবকিছু পেয়ে যায় তাহলে আর আমার কথাই সে ভেবে কি করবে? এখন আমি তোমার এ বাবার এটা বলতে চাচ্ছি, আমার একটাবার কি হবে তুমি একটাবার ভেবে বলো। কারণ হ্যাঁ, আমি তো সুন্দরী, আর আমার কোনো কিছুতে কমতে নেই। আমার একটা মাত্র মেয়ে, সেই মেয়েটারে তোমার সঙ্গে শাদি দিছি, তোমার সংসারে গেছে। এখন আমার জীবনটার কি হবে তুমি একটাবার আমাকে বলো তো বাবা। আমি জামাই হয়ে আর আপনার এই কথা কেমন করে বলবো? আপনি ভাত মাছ খান আর সংসারেই থাকেন, আর কি করবেন না? তাছাড়া কি অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি আপনার? তুমিও এই কথাই বলছো বাবা? ভাত মাছ খেয়ে পড়ে থাকলে সংসার চলবে, জীবন চলবে, আর কিছু লাগে না তোমার শাশুড়ির? হ্যাঁ, কোন মুখে এই কথাটা বললে? আমি কি একদম বুড়ো হয়ে গেছি রে বাবা? হ্যাঁ, আমাকে কি তোমার একদম পছন্দ হয় না, ভাল লাগে না? আমাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করো, কি করবো একটু ভেবে চিন্তে বের করো, তারপরে আমাকে বলো। দেখেন শাশুড়ি আম্মা, আপনাকে আমি আসলে কোন মুখে কি বলবো? আপনার কোনটা বা কমতি হচ্ছে, কোনটা বা দরকার, আর আমি আপনারে কি বলবো আপনিই বলেন। আচ্ছা জামাই বাবাজি, তোমার একটা প্রশ্ন করি আমি, তুমি কিছু মনে নিও না। শোনো তো বাপ, আমার মেয়ে তোমাকে কতটুকু সুখী করতে পারছে এই জীবনে বলো তো? এই যে এইটা আবার কেমন প্রশ্ন করলেন আপনি? হ্যাঁ, আপনার মেয়ে কম করলেও আমারে করছে, বেশি হলেও আমারে করছে, ওতেই আমি খুশি। এখন আমি কর্মের জন্য বাইরে থাকি, ওই 2 মাস 1 মাস পর বাড়িতে গেলে যতটুকু হয় অতটুকুই, তার বেশি তো আর আশা করতে পারি না। তবুও আপনার মেয়ে রোগা রোগা ভাব, ওই দিয়ে কোনো রকম দিন পথ যায় না, তবুও মানায় নিছি। কারণ আমি একটা বংশতে ঘরের ছেলে, বুঝতে পারছেন, আমাদের মান ইজ্জতের অনেক দাম আছে। বাবারে, এটা দেখেই তো তোমার মতো ছেলের হাতে আমার মেয়েটারে উঠায় দিছি, আমার মেয়েটা সুখে থাকবে এই আশায়। কিন্তু একটাবার কি তোমার শাশুড়ির কথা মনে হয় না? আমার দিন পরটা কেমন যাবে? এইটা আসলে আমি তোমাকে যে কি করে বোঝাইতে যাচ্ছি, আমি এখন পর্যন্ত তোমাকে বোঝাইতেই পারলাম না। তুমি কি একটু বুঝতে পারতেছো না আমি তোমাকে কি বলতে চাচ্ছি? আচ্ছা, আমি নয় বুঝলাম যে আপনি যেটা বলতেছেন, এখন আমি কোন মুখে আপনার ওই কথাটা উচ্চারণ করি আপনিই বলেন। তাহলে বাবা তুমি বুঝছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ। তা শোনো তাহলে, আসলে আমি তোমাকে যেটা বলতে চাইছি, আর এ নিয়ে বিনিয়ে না বলে সোজা সাপটা তোমারে বলে দিই। এখন তোমার শ্বশুর যে কাজটা করে বসছে, তো আমার উজ্জ্বল ভবিষ্যৎটা একদম শেষ। আমি এখন কারে নিয়ে থাকবো? আমার মেয়েটা তোমার সংসারে গেছে, এখন সংসারে আর ছোট বড় কোনো ছেলে মেয়েও আমার নাই। আমি তো একদম একা এই ফ্ল্যাট বাড়িতে পড়ে আছি। আমার অর্থ সম্পদেরও আল্লাপাক কোনো কিছুতে কম দেয়নি, কোনো কিছুর অভাব নেই। তুমি চাইলে এখানেই থাকতে পারো। আর আপনার মেয়ের কি হবে তাহলে? না, আমি তা বলছি না। বলছি এসে মাঝে মধ্যে 2-4 দিন এখানে থেকে যাবা, তুমি তোমার কর্মস্থলে থেকে কাজকর্ম করলা, মেয়ে নিয়ে সংসার জীবন চালাচ্ছ।